আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও সেই নাটকীয়তায় চলে আসলাম। আজ থেকে আবার অনলাইন ক্লাস। একটু সামনে দাঁড়াও, দেখিয়ে সাব্বির কী অবস্থা। হ্যাঁ, আচ্ছা দেখি 137 137 স্টুডেন্ট ক্লাসে এখন পর্যন্ত জয়েন। সামনে দাঁড়াও, তোমাকে আমি দেখতে পাবো তো এই জন্য। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, একটু সাউন্ডটা দেখে নিই। একটু সাউন্ডটা দেখি কি হচ্ছে না, ওই পর্যন্ত থাক। আমাকে না দেখা গেলেও সমস্যা নাই। 200 স্টুডেন্ট আপ হয়েছে অনেক দিন পর। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখি সাউন্ডের কি অবস্থা, সাউন্ডটা ঠিক মতো বোঝা যায় কিনা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি সাউন্ড। ওকে, অনেক দিন পর আমরা আবার লাইভ ক্লাসে আসলাম এবং মোটামুটি অনেক স্টুডেন্টই এখন পর্যন্ত জয়েন করছো তোমরা। 222 দেখতে পাচ্ছি। আমি ধারণা করছিলাম 250 স্টুডেন্ট ক্লাস করবে, তোমাদের সাব্বির ভাই বলছিল না 200 পার হবে না। হ্যাঁ, তো তোমরা আমার কথাটাকে ঠিক করেছো। আচ্ছা শোনো একটু, তো আমি তোমাদের বলেছি যে আমরা আজকে ফার্স্ট ইয়ার দিয়ে শুরু করছি এবং ফার্স্ট ইয়ারে আমাদের অফলাইন ক্লাস শুরু হতে হতে যতদিন যাবে আমরা ফার্স্ট পেপারটাই কন্টিনিউ করব, এর মধ্যে এক্সামও নিব আমরা। এবং যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হবে আমরা এখানে যেখান থেকে রাখবো সেখান থেকে শুরু করব, আবার সেখান থেকে আবার শুরু করব। তবে আমরা যখন টাইম পাবো, টাইম পেলে আমরা আবার যেগুলো অনলাইনে হয়ে যাচ্ছে সেই অনলাইনে ক্লাসগুলো আমরা তখন আবার করব। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমরা সিলেবাসটা দেখে নিই, তাই না? এই যে দেখো ভাই, আমাদের সিলেবাস আছে রাদারফোর্ড বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপশক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ রাদারফোর্ড বোর পরমাণু মডেল আর ইলেকট্রন বিন্যাসের যতগুলো নিয়ম আছে, আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, কোয়ান্টাম সংখ্যা। ওকে, এরপর বোর পরমাণু মডেল, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীটা আমাদের সিলেবাসে আছে। আর এই যে মাঝখানে যেগুলো বিরক্তিময় জিনিস তোমাদের কাছে মনে হতো, এই যে এমআরআই, আয়ার রশ্মি ব্যবহার ট্যাবহার, এগুলো তোমাদের সিলেবাসে নাই। ওকে, তোমরা লাকি দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, যেখান থেকে তোমাদের প্রশ্ন হবেই। আর আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কিছু ক্যাটায়ন বাদ দেওয়া হয়েছে, ক্যালসিয়াম, ফেরাস, ফেরিক, জিঙ্ক, এগুলো বাদ দেওয়া হয়েছে আর কি। ওকে, এই যে অ্যালুমিনিয়াম, কপার, সোডিয়াম, অ্যামোনিয়াম, এই 4টা ক্যাটায়ন রাখা হয়েছে। আর অ্যানায়ন রাখা আছে 3টা, আর একটাই আছে এখান থেকে ওই যে খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণ কেলাস। এছাড়া তোমরা জানো যে এই অধ্যায়ে গুণগত রসায়নের মোট 4টা টপিকস আছে। সেটা হলো পরমাণুর গঠন, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়ন শনাক্তকরণ, আর এই যে শেষ যে অংশটা আর কি, জৈব যৌগের বিশোধন ও বিশ্লেষণ। অর্থাৎ ওই যে পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, নিম্নচাপ পাতন, ক্রোমাটোগ্রাফি, দ্রাবক নিষ্কাশন, স্টিম পাতন, ঊর্ধ্বপাতন, এই সবই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব নিশ্চয়ই রাদারফোর্ড বোর পরমাণু মডেল থেকে। তবে এইটা শুরুর আগে আমি তোমাদের কিছু প্রাথমিক জিনিস একটু করাইতে চাই ভাইয়া। দেখো, কিছু প্রাথমিক জিনিস একটু করাতে চাই। মোটামুটি 312 জন স্টুডেন্ট এখন পর্যন্ত তোমরা ক্লাসে জয়েন করছো, থ্যাংক ইউ। এইটা ঠিক মতো থাকলেই হলো শেষ পর্যন্ত আর কি। ওকে, তাহলে দেখো আমরা তাহলে বুঝে গেছি যে সিলেবাসে কী কী আছে। আরেকবার রিভাইজ করে নিই আমরা। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, আর বোর পরমাণু মডেল থেকে যে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর ব্যাখ্যা পাই সেগুলো, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের 4টা নীতি, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আর আয়ন শনাক্তকরণ থেকে কিছু ক্যাটায়ন বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে সিলেবাসটা চমৎকার হয়েছে আর কি, এবং তোমাদের পড়তে খুব ভালো লাগবে। যেগুলো তোমাদের পড়তে বিরক্ত লাগতো সেগুলোই মেনলি সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা শুরুতে কিছু প্রাথমিক জিনিসটা একটু কথা বলি। সেইটা হচ্ছে পরমাণুর যে 3টা মূল কণিকা আছে, এগুলো খুবই প্রাথমিক জিনিস, এগুলো তোমাদের ওভাবে সিলেবাসে নাই, কিন্তু হুট করে এমসিকিউ দিয়ে দিতে পারে, এই কারণে আমার রিস্কটুকু নিচ্ছি না। সেইটা হচ্ছে এই যে তোমরা জানো যে পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 প্রকার, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। তা কম্পোজিট কণিকা আছে 2টা, তোমরা জানো, ডিউটেরিয়াম এবং আলফা কণা।
স্থায়ী কণিকা আছে আমাদের 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং অস্থায়ী আছে প্রায় 100খানেক। তো এতগুলা সম্পর্কে তোমাদের জানতে হবে না, এই 5-6টা নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, 5-6টা নাম একটু মনে রেখো। আর স্থায়ী যে 3টা কণিকা আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের সম্পর্কে একটু জানবা। যেমন তোমাদের ক নাম্বার প্রশ্নে দিতেই পারে যে প্রোটন কি, যেমন রাজশাহী বোর্ড 2016 থেকে শুরু করে অনেক জায়গাতেই কিন্তু দিয়েছে যে আলফা কণা কি। আলফা কণা কাকে বলো তোমরা? হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন অপসারণ করে যে হিলিয়াম 2+ আয়নটা তৈরি হয় তাদেরকে আমরা আলফা কণা বলি, তাই না? ঠিক একইভাবে হাইড্রোজেন পরমাণুতে বিরাজিত একমাত্র ইলেকট্রনকে অপসারণ করলে যে হাইড্রোজেন প্লাস আয়নটা তৈরি হয় তাকেই বলা হয় প্রোটন। হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন অপসারণ করে যে হিলিয়াম 2+ আয়নটা তৈরি হয় তাকে বলা হয় আলফা কণা। এবং হাইড্রোজেন পরমাণুতে একমাত্র ইলেকট্রন সরালে যে হাইড্রোজেন প্লাস আয়নটা তৈরি হয় তাকে বলা হয় প্রোটন। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এই প্রোটন মানে আয়নিক হাইড্রোজেনকে আসলে প্রোটন বলা হয় কেন? এই এমসিকিউটা অনেক জায়গায় তোমাদের দেয়। সেটা হলো নিচের কোন পরমাণুর কোনো নিউট্রন নাই? পর্যায় সারণের একমাত্র পরমাণু হাইড্রোজেন, যার কোনো নিউট্রন নাই। তাহলে ছিল কি কি? একটা ইলেকট্রন আর একটা প্রোটন। সেই ইলেকট্রনটাও সে অপসারণ করেছে, তার মানে এখানে প্রোটন ছাড়া কিন্তু আর কিছু নাই। নিউট্রন তো আগে থেকেই নাই, একটা ইলেকট্রন ছিল সেটা অপসারণ করেছে, তার মানে এখানে প্রোটন ছাড়া কিন্তু আর কিছু নাই। তাই আয়নিক হাইড্রোজেনটাই বলা হচ্ছে প্রোটন। ওকে, এই হলো আমাদের আলফা কণা এবং প্রোটন কাকে বলে। এইবার আমরা একটু দেখি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদের ভর কত। আচ্ছা, এখানে দেখা যায় তো না, এই জায়গাটা দেখা যায় মনে হয়। আচ্ছা, ইলেকট্রন, হ্যাঁ দেখা যায়, ইলেকট্রনের ভর হচ্ছে 9.108 ইন্টু, তাই না, 10⁻⁻28 এত গ্রাম, ঠিক আছে। আর প্রোটনের ভর কত একটু বলো তো? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, নিউটনের ভর কত? 678 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, তো এই ভরগুলা, এটাতে 3, এটাতে 5, 673 আর এটা হচ্ছে 675। ওকে, তাহলে এই হলো ইলেকট্রনের ভর, প্রোটনের ভর এবং নিউট্রনের ভর। এগুলো তোমাদের এমসিকিউ দিয়ে দিতে পারে ভাই, বুঝছো? এই জন্য এগুলো একটু জেনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, এগুলো খুব ছোট ছোট জিনিস ভাই, বুঝছো? আমি তাই হয়তো একটু দ্রুত বলতেছি, তারপরে কেউ বুঝতে না পারলে কমেন্ট করবা। তোমরা নিজেদের মধ্যে কোনো আলোচনা করো না ভাই, বুঝছো? জাস্ট যেগুলো তোমাদের না ঝাপসা নাই ভাই, ঝাপসা যাদের মনে হচ্ছে হয়তো তোমাদের ওখানে নেটওয়ার্ক প্রবলেম, আমি কিন্তু আরেকটা ফোনে দেখছি কোনো ঝাপসা নাই এখানে। ওকে, আচ্ছা, তো যাক, নিজেদের মধ্যে আলোচনা করো না ভাই। তো চিন্তা করো, ইলেকট্রনের ভর 10⁻⁻28 গ্রাম, কত ছোট একটা মান চিন্তা করো ভাইয়া। 24 গ্রাম, কত ছোট মান। তো এত ছোট মানকে হিসাব করার জন্য গ্রাম একক ব্যবহার না করে আরো ছোট একক আমরা ব্যবহার করতে পারি। এর জন্য একটা একক ব্যবহার করি আমরা AMU। কি ব্যবহার করি আমরা? AMU, অর্থাৎ এই ছোট মানগুলোকে ক্যালকুলেশন করার জন্য আমরা AMU ব্যবহার করি। এবং 1 AMU = কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর। কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর বাই 12। মাথায় রাখবা এটা, 1 AMU = কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর বাই 12। ওকে, এটা যেন মাথায় থাকে তোমাদের, 1 AMU = তাহলে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর কত? কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর কত ভাই আমরা বের করতে পারি না? তোমরা নিশ্চয়ই জানো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে 12 গ্রাম কার্বন মান হচ্ছে 1 মোল। কি 12 গ্রাম কার্বন ইজ ইকুইভ্যালেন্ট কি হবে? 1 মোল। এবং 1 মোলে কয়টা পরমাণু থাকে? 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে আমরা বলতে পারি না যে 12 গ্রাম কার্বন
কার্বন 12 এর একটি পরমাণুর ভর আমরা বের করতে যাচ্ছি আগে, তাকে 12 দিয়ে ভাগ করলে যে পরিমাণটা পাবো সেটাই হচ্ছে AMU এর সাথে গ্রামের সম্পর্ক। তাহলে 12 গ্রাম কার্বন ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল, তাই না? এবং 1 মোলে কয়টা পরমাণু থাকে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে আমরা বলতে পারি না এতটি পরমাণুর ভর 12 গ্রাম? তাহলে নিশ্চয়ই আমরা এটা বলতে পারি। দেখো ভাই একটু, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? তাহলে একটি পরমাণুর ভর 12 বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কত হচ্ছে দেখো তো? 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 ও 23 এত গ্রাম। গুড। হ্যাঁ, 12 ভাগ 6.0 মাইনাস তো আসবে, দেখি। (1.99 ইন্টু 10 টু দ্য মাইনাস 23 গ্রাম), ঠিক আছে না? ওকে, এত গ্রাম প্লিজ। তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে খেয়াল করো যে আমরা একটি কার্বন পরমাণুর ভর পেয়ে গেছি। তাহলে একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 1.99 ইন্টু 10 টু দ্য মাইনাস 23 গ্রাম। এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা। একটি কার্বন পরমাণুর ভর এত গ্রাম আমরা পেয়ে গেছি, এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ একটু একটু প্লিজ। আচ্ছা একটু প্লিজ, হ্যাঁ ক্লিয়ার কিনা বলো একটু, জাস্ট দু একজন কমেন্ট দেখেন। সাদিয়া আফরিন লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ফারহান মাসুক ক্লিয়ার। তাহলে আমরা একটি কার্বন পরমাণুর ভর এত গ্রাম পেয়ে গেছি। তাহলে এখন এই মানটা আমরা এখানে বসাই দিই বাই 12। তাহলে দেখি একটু, একটি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর হচ্ছে 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 বাই 12। এখানে কত হচ্ছে? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার 24 এত গ্রাম। আমরা AMU এর সাথে গ্রামের সম্পর্ক পেয়ে গেছি, অর্থাৎ 1 AMU ইজ ইকুয়াল টু এত গ্রাম। ক্লিয়ার কিনা বল? আমরা গ্রামের সাথে কিন্তু AMU এর সম্পর্ক পেয়ে গেছি। 1 AMU ইজ ইকুয়াল টু এত গ্রাম, আমরা এই সম্পর্কটা পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা এখন একটা কাজ করতে পারি ভাই, খেয়াল করো আমরা কেন এই কাজটা করলাম। এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভর এত ছোট, এই ছোট মানগুলোকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, খুবই ছোট হচ্ছে মানগুলো, ঠিক আছে? তাই আমরা AMU প্রকাশ করতে চাই। তাহলে আমরা কি দেখলাম এখানে? 1 AMU ইজ ইকুয়াল টু এত গ্রাম, অর্থাৎ এত গ্রাম সমান 1 AMU। তাহলে এত গ্রাম সমান কত AMU হবে? এত গ্রাম সমান 1 AMU। তার মানে এটাকে যদি ভাগ করি আমরা, তাহলে কত আসতেছে দেখো তো? ইজ ইকুয়াল টু বলো তো 0.00054 AMU। ওকে, তাহলে ইলেকট্রনের ভর হলো এত AMU। আচ্ছা, একে যদি আমরা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 দিয়ে ভাগ করে কত আসতেছে? 1.0075 AMU, সম্ভবত এরকম আসবে বা কাছাকাছি হতে পারে। তাহলে এটাকে যদি আমরা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 দিয়ে ভাগ করে কত আসবে? 1.00 কত 89 বোধ হয়, 89 AMU। ওকে, এই হলো ভাইয়া ইলেকট্রনের ভর গ্রামে আর AMU এ। যদি তোমাদের MCQ কখনো দেয় যে ইলেকট্রনের ভর কত, প্রকৃত ভর এত গ্রাম, প্রোটনের এত গ্রাম, নিউট্রনের এত গ্রাম, কিন্তু আপেক্ষিক ভর যদি বলে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত, এত AMU। কারণ আমরা জাস্ট কি করেছি বা এই যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের সাপেক্ষে আমরা মানটা বের করেছি, আর কারো সাপেক্ষে বের করা মানগুলো আপেক্ষিক মান। তাই এটা হলো ইলেকট্রনের আপেক্ষিক ভর, এটা হলো প্রোটনের আপেক্ষিক ভর, এটা হলো নিউট্রনের আপেক্ষিক ভর। এগুলো হলো প্রকৃত ভর, এগুলো হলো আপেক্ষিক ভর। কিভাবে কনভার্ট করলাম তোমরা নিশ্চয়ই সেটা শিখলা। এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও।
0.0085 দিলে কি প্রবলেম না ভাইয়া? যেটা আসবে সেটাই দিও, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট এমনি আমার মনে আছে সেখান থেকে মানটা লিখলাম, তোমার ক্যালকুলেটরে যেটা আসবে তুমি সেটা দিবা। কি ব্যাপার, এই বোর্ড বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল কেন বোর্ড? আচ্ছা প্লিজ বন্ধু একটু দাঁড়াও তোমরা। আপ ডাউন করলো নাকি? একটু প্লিজ ভাই, থ্যাংক ইউ। একটু দাঁড়াও, বোর্ডটা বন্ধ হয়ে গেছে। 300 আপ ক্লাস করছে, তুমি বলো বলবো না, আরো সব ক্লাস করবে। কি নয় এখানে কেন? এখানে আসো। না মোবাইলে দেখো একটু ভাই প্লিজ। কারেন্ট মনে একটু আপ ডাউন করলে তো সমস্যার কথা না, কারণ আমার থেকে আইপিএস আছে, বন্ধ হতো কথা না। একটু আপ ডাউন করছে এটা ঠিক, হ্যাঁ ভোল্টেজ আপ ডাউন করছে, কিন্তু হ্যাঁ পুরো আলোর কিন্তু আপ ডাউন করলে তো বন্ধ হওয়ার কথা না, আমার থেকে আইপিএস আছে। প্লিজ একটু তোমরা লাইনে থাকো, হয়ে গেছে। দাঁড়া একটু দাঁড়াও, একটু সাবমিট দাও, এখন যেও না। আনসেভ ডকুমেন্ট আর ফাউন্ড, হ্যাঁ ইয়েস দেখতে পান, ওটাই তাহলে চলে আসবে, তাই না? কই ওটা আসলো? ওটা আসেনি তো। তুমি জুয়েল কেমিস্ট্রি লিখছিলে, ওইটা এসছে। ওকে প্লিজ, এটা তোমরা মনে হয় বুঝতে পেরেছো তাই না ভাই সবাই? এটা সবাই ক্লিয়ার তো যে আমরা কিভাবে গ্রামকে এম এ প্রকাশ করলাম, ঠিক আছে? ও আচ্ছা সাদেব ওখানে, হ্যাঁ অনেকের এখানে হয়েছে, কিন্তু আমার এখানে আইপিএস আছে ভাই, এটা হওয়ার কথা না আর কি। আচ্ছা থাক, ঠিক আছে প্লিজ। তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর এবং আপেক্ষিক ভরটা আমরা দেখে ফেললাম। অবশ্যই তোমরা প্রকৃত ভরটাও মনে রাখবা, আপেক্ষিক ভরটাও মনে রাখবে, এবং আমরা দেখলাম কিভাবে বের করলাম। ঠিক একইভাবে আমরা এখন চার্জ বের করব। চার্জ দেখো, ইলেকট্রনের চার্জ তোমরা জানো যে -1.6 × 10⁻⁻19 কুলম। এই মাইনাস কিন্তু মান ছোট বড়র জন্য না, তোমরা জানো যে এটা হচ্ছে যেহেতু ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ ধরবে, এই কারণে। প্রোটনের চার্জ তাহলে তোমরা জানো সেম 1.6 × 10⁻⁻19 কুলম, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে এটা হলো ইলেকট্রনের প্রকৃত চার্জ, এটা হলো প্রোটনের প্রকৃত চার্জ, এটা হলো নিউট্রনের চার্জ। চার্জের এই কুলমগুলো হলো চার্জের এসআই একক, আর চার্জের কিন্তু আরো একক আছে, যেমন সিজিএস এর চার্জের একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, কুলম্বের সাথে ইউএসইউ এর সম্পর্কগুলো তোমরা একটু দেখবা। ওকে আচ্ছা প্লিজ দেখো ভাই একটু, এইবার দেখো এগুলো হলো ইলেকট্রনের প্রকৃত চার্জ, প্রোটনের প্রকৃত চার্জ, নিউট্রনের প্রকৃত চার্জ, তাই তো? এখন দেখো তোমরা, দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা আমরা একটা কাজ করতে পারি না, তুলনা করতে পারি না। কিভাবে? আমরা যদি প্রত্যেকটা মানকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা মানকে যদি 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত আসবে? -1, এখানে কত আসবে? +1, আর এখানে কত আসবে? 0। অর্থাৎ এগুলো হলো ইলেকট্রনের প্রকৃত চার্জ, প্রোটনের প্রকৃত চার্জ, নিউট্রনের প্রকৃত চার্জ। এটা হলো আপেক্ষিক চার্জ। ইলেকট্রনের -1, প্রোটনের +1, এটা হচ্ছে 0। কি করলাম আমরা? জাস্ট 1.6 × 10⁻⁻90 সাপেক্ষে কম্পেয়ার করলাম। আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ভাই তোমাদের বইগুলোতে কিন্তু এইভাবে জিনিসগুলো লেখা আছে, দেখো তোমাদের বইগুলোতে না এগুলো লেখা আছে, এই যে দেখছো তোমাদের বই লেখা আছে, দেখো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আপেক্ষিক ভর, এই যে, এবং চার্জ -1, +1, 0। এগুলো একটু মনে রাখবা, কোনটা আপেক্ষিক কোনটা প্রকৃত, আর কি করে বের করলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো বা বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে বলো ভাই, এই যতটুকু আমি আজকে এই পর্যন্ত বললাম, এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু আমাকে বলো। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ভর, এদের চার্জ, এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু বলো ভাই। নাহলে আমরা আরেকটু ছোটখাটো কিছু জিনিস দেখে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে চলে যাব।
ওকে, ফারহান মাস্টার ক্লিয়ার ভাইয়া। আসিফা আনান লিখেছো ক্লিয়ার। ওকে, শ্রুতি জলি, আচ্ছা ভাইয়া। তুর্য, আচ্ছা বই নাই, এখন বই না থাকলে কিছু বলার নাই ভাই, যে বই পড়ো সেখানেই আছে দেখবা। সুদিত সরকার ক্লিয়ার, সাইফুল ইসলাম ক্লিয়ার, নাজমুল সাহেব থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। এগুলো তোমাদের এমসিকিউ লাগবে, যদিও তোমরা দেখলা সিলেবাসে জিনিসগুলো এরকম নাই, কিন্তু পরমাণু পড়তে গেলে, পরমাণুর গঠন পড়তে গেলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের সম্পর্কে তো তোমাকে জানতে হবে, এটার বিকল্প তো আসলে কিছু নাই। এই কারণে আমি তোমাদের এগুলো দেখালাম। এবার তোমরা আরেকটা জিনিস নিশ্চয়ই জানো ভাইয়া, আইসোটোপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার, আইসো স্টার। একটু সংক্ষেপে বলে নিই আমি, তোমরা নিশ্চয়ই জানো এটা, যে কথার সাথে যেটা মিল থাকে সেখানে সেইটা স্থির। আইসোটোপ আছে না, আইসোটোপে প্রোটন সময় স্থির। আইসোটন, টন নিউটন, আইসোটনে নিউটন সংখ্যা স্থির। আইসো বার, বার ভর, বার ভর, আইসো বারে ভর সংখ্যা স্থির। আইসো ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা স্থির। ওকে, আর আইসো ডায়াফার আর আইসো স্টার জিনিসটা আমি একটু আসতেছি। ধরো তোমাদের পরীক্ষাতে এই দুটা জিনিস দেওয়া হলো, ইউরেনিয়াম 238 92, থোরিয়াম 234 90। এই দুটা পরমাণু দিয়ে তোমাদেরকে বলা হলো এই দুটা পরমাণু পরস্পরের কি। তিনটা জিনিস দেখার জন্য কোনো ক্যালকুলেশন লাগবে না তোমার, ভালো করে মনে রাখো। তিনটা জিনিস দেখার জন্য তোমাদের কোনো ক্যালকুলেশন লাগবে না। সেই তিনটা জিনিস কি কি? আইসোটোপ, আইসোবার এবং আইসো ইলেকট্রন। এই তিনটা জিনিস হবে কিনা, কি কি বললাম আমরা? একটা হলো আইসোটোপ, আইসোটোপ কি নয়, ঠিক কিনা? আইসোটোপ, আইসোবার আর হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। এই তিনটা জিনিস হবে কিনা সেটা দেখার জন্য তোমাদের কোনো ক্যালকুলেশন লাগবে না, ক্যালকুলেশন লাগবে না। এই জন্য আইসোটোপগুলো একই মৌলের পরমাণু। এই আইসোটোপগুলো কি হয়? কারণ আইসোটোপের সব প্রোটন সংখ্যা স্থির হয়। কি আইসোটোপের কি হয় ভাই? প্রোটন সংখ্যা স্থির হয়, তাই আইসোটোপগুলো হয় একই মৌলের পরমাণু। এরা কি একই মৌল? তাই আইসোটোপ হওয়ার কোনো চান্স নাই, এর আইসোটোপ হবে না। আইসোবার হতে গেলে এই যে মাথার উপর যে সংখ্যাটা আছে, ভর সংখ্যা, সেটা স্থির হতে হবে। এখানে কি স্থির আছে? তার মানে এটাও হবে না। আর আইসো ইলেকট্রন তো হবেই না, কারণ আইসো ইলেকট্রন হতে গেলে যে কোনো একটাতে চার্জ থাকতেই হবে। চার্জ না থাকলে আইসো ইলেকট্রন হওয়া যায় না। যেহেতু কোনোটাতেই চার্জ নাই, অতএব চার্জ না থাকলে আইসো ইলেকট্রন হওয়া যায় না, অতএব এর আইসো ইলেকট্রনও হবে না। তাহলে এই তিনটা জিনিস হওয়ার জন্য আমাদের কোনো ক্যালকুলেশন লাগবে না। কি কি সেটা? আইসোটোপ কিনা, আইসোবার কিনা আর আইসো ইলেকট্রন কিনা। কারণ আইসোটোপ হতে গেলে একই মৌলের পরমাণু হতে হবে, এর একই মৌলের পরমাণু না। আইসোবার হতে গেলে ভর সংখ্যা সমান হতে হবে, এদের ভর সংখ্যা সমান নাই। আইসো ইলেকট্রন হতে গেলে অবশ্যই একটা আয়ন থাকতেই হবে। কোনো পরমাণুগুলা কখনো পরস্পরের আইসো ইলেকট্রন হয় না, তাদের মধ্যে আয়ন থাকতেই হবে। যেহেতু দুটার মধ্যে কোনোটাতেই কোনো আয়ন নাই, অথবা আইসো ইলেকট্রনও হবে না। এবার আইসোটোন কিনা এটা একটু দেখতে চাই আমরা। আইসোটোন কিনা? আইসোটোন হতে গেলে তো নিউট্রন সংখ্যা সমান হতে হবে। দেখি হয় কিনা। 238 থেকে 92 বাদ দিলে 146, 234 থেকে 90 বাদ দিলে 144। তার মানে নিউট্রন সংখ্যা সমান হলো না, অতএব এরা আইসোটোনও না। মানে আইসোটোন করতে গেলে দেখতে হবে যে একটু ক্যালকুলেশন করতে হবে আর কি, নিউট্রন সংখ্যা বের করতে হবে, করে দেখতে হবে যে এটা সমান কিনা। অতএব সমান হলো না, অতএব আইসোটোনও না। যখন এই চারটা হবে না, তখন যে কাজটা তোমরা করবা, নিউট্রন এবং প্রোটনের পার্থক্য বের করবা। কি বের করবা? নিউট্রন এবং প্রোটনের পার্থক্য। ইউরেনিয়ামের নিউট্রন কত? 146, প্রোটন কত? 92, কত হচ্ছে? 54। ওকে, এবার থোরিয়াম, থোরিয়ামের প্রোটন নিউট্রন কত? 144, প্রোটন কত? 90, কত আসলো? 54। এই যে এবার মিলে গেছে। নিউট্রন এবং প্রোটনের পার্থক্য যখন সমান হবে, তখন তারা পরস্পরের আইসো ডায়াফার, আইসো ডায়াফার, আইসো ডায়াফার, আইসো ডাইপার না কিন্তু, আইসো ডায়াফার।
নিউট্রন এবং প্রোটনের পার্থক্য যখন সমান হবে তখন তারা পরস্পরের আইসো ডায়াফার হবে। দেখছো স্টুডেন্ট নেমে গেছে এখন 308 জনে। ভাবছো এত সহজ জিনিসগুলো করাচ্ছেন ক্লাসে থেকে আর কি করব। এখন ক্লাস করছো 308, এখন 306 চলে এসছে, কোনো অসুবিধা নাই। পোলাপান কিছু থাকবে যারা বেশি বুঝবে সব সময়। তাহলে ক্লিয়ার? এইভাবে ভাইয়া যে দেখতে হবে যে তার আইসো ডায়াফার, এই হলো আমাদের আইসো ডায়াফার দেখলাম। এইবার দেখো কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড অণু যখন দিয়েছে, অণু দিলে তো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ডায়াফার এরা হবে না। অণু যখন দিবে দুটা জিনিস হতে পারে, একটা হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন হতে পারে, আরেকটা হতে পারে আইসো স্টার, আইসো আইসো স্টার, তাই না? নয়, অণু যখন দিছে, অণু দিলে দুটা জিনিস হতে পারে, একটা আইসো ইলেকট্রন আর আইসো স্টার। তো আগে দেখি আইসো ইলেকট্রন হয় কিনা, আমরা ইলেকট্রন সংখ্যাটা আগে বের করি। এইটার ইলেকট্রন কয়টা আছে? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে ইলেকট্রন 6টা। অক্সিজেনের হচ্ছে 8, তাহলে 2টা অক্সিজেন, তাহলে 8 আর 16 আর 6 22, তাহলে কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 22। আর নাইট্রাস অক্সাইডের ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের 8 আর নাইট্রোজেনের 7 7 14, তাহলে 14 আর 8 22, এটাও 22। তো ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেলেই তুমি আইসো ইলেকট্রন পূরণ করবে না। এবার দেখবা পরমাণু সংখ্যার কি অবস্থা। পরমাণু সংখ্যার কি অবস্থা দেখছি যে এর পরমাণু 3টা, অক্সিজেন 2টা, কার্বন 1টা, 3টা। এরও পরমাণু 3টা, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 3টা। এই দুটাই যদি সমান হয় তাহলে তারা পরস্পরের আইসো স্টার। আর যদি শুধু ইলেকট্রন সমান হতো তাহলে হচ্ছে আইসো ইলেকট্রন। তোমরা বলবো ভাই আমরা কি আইসো ইলেকট্রন পূরণ করতে পারি না ইলেকট্রন যে সমান? অবশ্যই ভাই, আমরা জানি সবসময় এমসিকিউ পূরণ করতে হয় সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটা পূরণ করতে হবে। যদি শুধু দেখো তোমরা ইলেকট্রন সমান তাহলে ওটা আইসো ইলেকট্রন হতো, আর ইলেকট্রন এবং পরমাণু দুটাই যদি সমান হয় তাহলে আইসো স্টার। হ্যাঁ, অপশনে যদি আইসো স্টার না থাকে সেক্ষেত্রে তোমরা আইসো ইলেকট্রন পূরণ করবা। ফার্স্টের ফলাফল আমাকে জিজ্ঞেস করছিল এটা করানোর সময় যে আচ্ছা ভাই যদি কোনোটাই মতো না মিলে তা তো এখন প্রশ্নই না, ওইটা তোমার দিবে নাকি পরীক্ষায়, বলো দেখি ভাই। এইটা একটা। আরেকটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি বললেন আইসো ইলেকট্রন হতে গেলে নাকি আয়ন থাকতে হবে, এখানে তো আয়ন নাই। সে তো আমি পরমাণুর ক্ষেত্রে বলেছি আয়ন থাকতে হবে, অণুর ক্ষেত্রে না। কারণ অণুর ক্ষেত্রে তো দুটা ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হচ্ছে এখানে, সেক্ষেত্রে একটা কম আরেকটা বেশি মিলে তো সমান হয়ে যেতে পারে। আয়ন থাকতে হবে আমি বলেছি সেটা কার ক্ষেত্রে? বা পরমাণুর ক্ষেত্রে, মানে আয়নের মানে অণুর ক্ষেত্রে না। তাহলে এই মোটামুটি আমরা আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসো স্টার এগুলো আমরা দেখলাম। তোমাদের এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো, তার আগে আমরা একটু এমসিকিউ চলে যাব আবার। ওকে, একটু এমসিকিউ দু একটা দেখবো যে কেন আমি তোমাদের এগুলো আসলে দেখালাম। ও আচ্ছা, শারিয়ার নিলয় লিখেছো আইসো স্টারটা আরেকবার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আইসো স্টার আরেকবার, তাই তো? আইসো স্টার হচ্ছে ভাইয়া যে দুইটা অণুর ইলেকট্রন সংখ্যা এবং পরমাণু সংখ্যা দুটাই যদি সমান হয় তাহলে তারা আইসো স্টার। এই যে দেখো কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন 22, নাইট্রাস অক্সাইড ইলেকট্রনও 22, এর পরমাণু 3, এরও পরমাণু 3, দুটাই যদি সমান হয় তাহলে আইসো স্টার। যদি পরমাণু সমান না হয় শুধু ইলেকট্রন সমান হয় তাহলে তারা হচ্ছে, হ্যাঁ তালাবিন কবির, হ্যাঁ ভাই যদি পরমাণু সমান না হয় তাহলে তারা হচ্ছে আইসো ইলেকট্রন। আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি, তোমাদের দেখালে তোমরা আরো ভালো বুঝতে পারবা। দাঁড়াও আমি দেখাচ্ছি ভাই, এমসিকিউ দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবা। এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু প্রচুর এমসিকিউ এগুলো থেকে হয়। এগুলো দেখার পর আমরা আজকে চলে যাবো ইয়েতে, এই যে রাদারফোর্ড মডেল আমরা শুরু করব। আচ্ছা আমি খেয়াল করিনি, এবার নতুন বইটার এটা ইয়ে, তবে এগুলো এমসিকিউ তোমাদের বইও আছে, অসুবিধা নাই। ওকে, এগুলো নতুন বইয়ের ভুল করে আমি ইয়ে করছি। তোমাদের যে বইটা ফার্স্ট ইয়ারে পড়ছো সেটা আমি আগামী দিন করে নিয়ে আসবো না। তবে এগুলো এমসিকিউ দুই বই একই আছে, এগুলোর তো কোনো আপডেট নাই। নতুন বই শুধু নতুন প্রশ্নগুলো অ্যাড করা আছে ভাই। হ্যাঁ, যেমন এভাবে এমসিকিউ দিতে পারে, একটু দেখো তোমরা। এই যে দেখো একটা এমসিকিউ,
কোন পরমাণু বা আয়নের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলোই ভিন্ন। ভালো করে এমসিকিউ গুলো দেখে উত্তর করার চেষ্টা করবা, এই জন্য বেশি বেশি আসলে প্র্যাকটিস করতে হয়। কোন পরমাণু বা আয়নের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলাই ভিন্ন। এটা দেখো প্রোটনও 13 আছে, মানে পরমাণুগুলো আগেই বাদ, পরমাণু হবে না, কারণ পরমাণুর তো ইলেকট্রন আর প্রোটন তো সমান হবে আসলে। আর এখানে কি বলেছে সবগুলি ভিন্ন, তাহলে এ আগেই বাদ। এটার দেখো 17 প্রোটন, তাহলে প্রোটন হচ্ছে 17, এর প্রোটন 17, নিউট্রন কত 18, আর ইলেকট্রন কত 18, তাই না? 17 প্রোটন আর ইলেকট্রন একটা গ্রহণ করেছে 18, নিউট্রন 18, এটা হবে না, তিনটাই ভিন্ন হতে হবে। এখানে দেখো 16, তারপর নিউট্রনও কিন্তু 16 হবে না, প্রোটনের 16 নিউট্রনের 16 হবে না। এটার দেখি, এইটা প্রোটন হচ্ছে 19, নিউট্রন কত? প্রোটন 19, নিউট্রন হচ্ছে 20, আর ইলেকট্রন একটা ত্যাগ করেছে 18, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। এর প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন তিনটাই ভিন্ন। এইভাবে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? কোনটির? প্রোটন ইলেকট্রন নিউট্রন, দেখো তিনটাই ভিন্ন, তার মানে এটার ডি নাম্বারটা প্রোটন ইলেকট্রন নিউট্রন তিনটাই ভিন্ন হচ্ছে, কারণ এর প্রোটন হচ্ছে 19, ইলেকট্রন হচ্ছে 18, আর নিউট্রন হচ্ছে 10। আর এগুলো দেখো কোনোটা না কোনোটা মিলে গেছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে ভাই, বুঝছো? এই যে আইসোবারের উদাহরণ কোনটি, এইভাবে প্রশ্ন আসতে পারে, এটা খুব সহজেই বুঝতে পারবা। মাথার উপরের সংখ্যাটা সমান কার? সি নাম্বার। এগুলো খুব সহজ, তাই না? আইসোবার, আইসো ইলেকট্রন আর আইসোটোপ। এই যে এটা তো দেখলাম 104 নাম্বার, দুইবার দেওয়া পড়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো ভাই, নিচের কোন দুটি পরস্পরের আইসো স্টার? আমরা কি বলেছি? ইলেকট্রন সংখ্যাও সমান হতে হবে, পরমাণু সংখ্যাও সমান হতে হবে। আমরা একটু আগে যেটা দেখলাম বি নাম্বার উত্তর, ঠিক আছে? কোনটি আইসো ডায়াফার? ঠিক আছে, কোনটি আইসো ডায়াফার? অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের পার্থক্যটা সমান হবে, প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? এখানে দেখো, এগুলা নিশ্চয় তোমরা বের করতে পারবা, ঠিক আছে? কোনটি আইসো ডায়াফার? অর্থাৎ তুমি এখান থেকে কি করবা? নিউট্রন বের করবা, করে নিউট্রন আর প্রোটনের পার্থক্য দেখবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কি লিখছো? ইলেকট্রন সমান না, শুধু পরমাণু, কিছু না ভাই, শুধু পরমাণু সমান হলে তাদের ক্ষেত্রে কি, ওরা পরস্পরের যদি পরমাণুগুলো সমান হয়ে থাকে, মানে একই সংখ্যা হয়ে থাকে, তাহলে কিছুই না। আর এমনি যদি সংকেতটা একই হয়, তাহলে আইসোমার, তোমরা জানো সমানও, ওভাবে দিবে না ভাই। ওকে, আচ্ছা, অনেকে লিখেছো আপনার ফার্স্ট পেপার বইটা তো নাই, কোনো অসুবিধা নাই, যে যে বই থেকে পড়ছো সেখান থেকে প্র্যাকটিস করবা, অসুবিধা নাই, একই জিনিস। এই যে দেখো, ভালো একটা এমসিকিউ পাইছি আমরা, নিম্নলিখিত কোন অণু অথবা আয়নগুলোর সেটটি সময় ইলেকট্রনীয় নয়, মানে ইলেকট্রন সংখ্যা সমান নয়? Bu3 3- এর ইলেকট্রন কয়টা হচ্ছে দেখো তো? বোরনের 5, আর 3 আসছে 24, তাহলে 24 আর 5 কত হচ্ছে? 29, আর 3টা গ্রহণ করেছে, কত হলো? 32, এটার 32। এর কত হচ্ছে? কার্বন 6। এগুলো কিন্তু জানো, এগুলো কিন্তু একটা করে এমসিকিউ। এই আয়নটা দিয়ে তোমাদেরকে বলবো কি নয়ন দেয় না এগুলো, এই আয়নটা দিয়ে বলবে এটার ইলেকট্রন সংখ্যা নিচের কোনটি, এটাও একটা এমসিকিউ। সিউত্র আমরা কিন্তু এভাবে পর্যাপ্ত এমসিকিউ প্র্যাকটিস করব। তোমাদের নিশ্চয়ই আমি বারবার বলেছি যে আমি তোমাদের সাজেশন দিব, এবং দেখবা সিকিউ তোমরা ওখান থেকেই কমন পাবা। সিকিউ নিয়ে কোনো টেনশন নাই, বাট যত টেনশন তোমাদের এমসিকিউ নিয়ে। এবং এবছরের বুয়েটের সার্কুলারটা কি দেখেছো তোমরা? একটু বলি 2 মিনিট, নাকি বলো? এবছরের বুয়েটের সার্কুলার, এবার যেহেতু অটো পাস দিয়েছে, এই জন্য বুয়েট এবার এসএসসিটা দেখছে, এবং এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি এবং উচ্চতর গণিত। অন্যান্য বছর এসএসসিতে যদি কারো উচ্চতর গণিত না থাকতো, তাও তারা বুয়েটে পরীক্ষা দিতে পারতো, ইন্টারমিডিয়েট থাকলেই হতো, বাট এবার আর সেটা হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি এবং উচ্চতর গণিত মিলে যাদের 300-র মধ্যে 270 থাকবে, তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখান থেকে 24,000কে বাছাই করবে। এই 24,000-এর মধ্যে 4 শিফটে 6,000 জনের মধ্যে এমসিকিউ পরীক্ষা হবে, ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের উপর এমসিকিউ পরীক্ষা নিয়ে সেখান থেকে 6,000 জনকে সিলেক্ট করবে। সেই 6,000 জনের মধ্যে আবার লিখিত পরীক্ষা হয়ে 1200 সামথিং যে কটা বুয়েটের সিট, সে কটা সিলেক্ট করবে। কি বুঝতে পেরেছো? কখন যে কোন জিনিসটাতে তোমরা ফেসে যাবা বলাই কঠিন, তাই সবসময় সর্বাত্মক প্রস্তুতি রাখাটা কিন্তু বা বেটার। তো আমি তোমাদের বুয়েটের যে সিস্টেমটা এবার বললাম, এবার অ্যাডমিশন টেস্টের, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তারা কি ব্যাপারটা বুঝতে পারলাম? হ্যাঁ, আগামী বছর হয়তো আর এসএসসিটা দেখবে না, কারণ এবার যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়নি, তাই হয়তো দেখেছে।
তোমরা কি বুঝতে পারলা আমি যেটা বুঝালাম তোমাদের? এই যে এবার অ্যাডমিশনের সিস্টেমটা একটু বলো তো ভাইয়া, বুঝতে পারলা কিনা? কয়েক শিফটে তোমাদেরকে এবার অটো আসলে কপাল খারাপ আমার। ওকে, তো এই জন্য ভাই প্রস্তুত থাকাটা ভালো। আর তোমরা তো বরাবরই একটু বেশি বোঝো। অনেক সময় যেমন আমাকে যে জান্নাত জিজ্ঞেস করছে আমার কাছে কয়টা চান্স পাইছে কি পাই নাই, কারণ আমি তো কোনো পোস্ট দিই নাই, কয়টা চান্স পেলো। এবার এই পোস্ট দেওয়া নিয়ে এমন একটা ভয়াবহ অবস্থা যে তোমরা এগুলো ট্রল করছিলা, আমি এই জন্য দিই নাই প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যেমন আমি তোমাদের 1 এপ্রিল থেকে অ্যাডমিশনের ভর্তি শুরু করেছি, আমাকে 31 তারিখে উজ্জ্বল ভাই আর তোমাদের শুভ ভাই ফোন করে বলছে, আচ্ছা ভাইয়া আপনি যে ভর্তি শুরু করছেন স্টুডেন্টরা তো জানেন একটা পোস্ট দেন। আমি এই জন্য আমার পাবলিক গ্রুপে দেইনি, কিন্তু প্রাইভেট গ্রুপে মানে তোমাদের গ্রুপে আমি পোস্টটা দিলাম, কাল থেকে অ্যাডমিশন ব্যাচে ভর্তি শুরু। আমি আধা ঘন্টা পরে দেখলাম যে তোমরা যে মেসেঞ্জার গ্রুপ খুলছো এটা নিয়ে ট্রল শুরু করলাম। আমি কিন্তু আবার আধা ঘন্টার মধ্যেই দেখবা এই পোস্টটা তুলে নিয়েছি, আমি দিই নাই আসলে। ঠিক আছে, দেখবা যে আমি ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে সেটা তুলে নিয়েছি, কারণ আমি শুধু তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়েছিলাম এই জন্য যে তোমরা আমার যারা স্টুডেন্ট তারা যেন 2 দিন পরে এসে বলতে না পারো যে ভাইয়া ব্যাস ফাঁকা নাই, আপনার কাছে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লাম। শুধু এইটুকু জানানোর জন্য তোমাদের গ্রুপে দিয়েছিলাম, আমি প্রাইভেট গ্রুপে, এটা কিন্তু পাবলিক গ্রুপে দিই নাই। সেটা নিয়েও তোমরা ট্রল করছিলা যে আবার ভর্তি শুরু হলো আর হলো, এই জন্য ভাইটা আমি তুলে নিয়েছি যে ভর্তি চলবে, যতদিন ফাঁকা থাকবে পোলাপান ভর্তি হতে পারবে। ওকে, তোমরা তো সবসময় একদম একটু বেশি বোঝো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কার্বনেটে কত হচ্ছে, কার্বন 6, 3 8 24 আর 6 30 আর 2 32। ইটস ওকে, এটাও ঠিক আছে। নাইট্রোজেনের 7, তাহলে 3 8 24 আর 7 31 আর 32, তার মানে এরা সম ইলেকট্রনীয়। ঠিক আছে, এটা এবার এটা বের করে দেখি। সালফার হচ্ছে 16 আর হচ্ছে 3 8 24 40 আর 2 গ্রহণ করেছে 42 ইলেকট্রন। কার্বনের হচ্ছে 6 আর অক্সিজেন 8, 3 8 24 আর 6 কত হচ্ছে 24 আর 6 30 আর 2 32। আর কি দেখার দরকার আছে? তার মানে এরা সম ইলেকট্রনীয় নয়, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। প্রশ্নে বলেছে কোনটি সম ইলেকট্রনীয় নয়, অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার? থ্যাংক ইউ। এইভাবে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো ভাই আসতে পারে। ওকে, এই যে আবার দেখো কোনটির ইলেকট্রন সংখ্যা অপর 3টি থেকে ভিন্ন। কোনটির যেমন তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন দিয়েছিল যে গত 17 18 18 19-এ যে কোনটি ভিন্ন প্রকৃতির, মানে 4টা তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছিল আলোক রশ্মি। তো ওরকম এখানেও তাই, কোনটির ইলেকট্রন সংখ্যা অপর 3টা থেকে ভিন্ন। তাহলে এর ইলেকট্রন কত হচ্ছে 17 একটা 18, এর ইলেকট্রন কত 15 আর 3 18, এর ইলেকট্রন 20 থেকে 2টা কি করেছে ত্যাগ করেছে 18, আর এর হচ্ছে 10। তার মানে ডি নাম্বারটা হচ্ছে ভিন্ন, এই 3টার হচ্ছে 1। এইভাবে তোমাদের এমসিকিউ গুলো ফাইনাল পরীক্ষাতে আসতে পারে। ওকে, এই জন্য দেওয়া ভাই। আচ্ছা, বোর্ড পরীক্ষাগুলো তো দেখো তোমরা, আমি একটু অ্যাডমিশন টেস্টের গুলো দেখাতে চাচ্ছি। ওকে, আর এগুলো কত দিয়েছে দেখছো, কোনটি স্থায়ী কোনটি অস্থায়ী, এগুলো প্রচুর প্রশ্ন দিয়েছে, একটু দেখো তোমরা। কোনোটাতে কোনো প্রবলেম হলে আমাকে জানাবো, অসুবিধা। দেখছো বুয়েটে দিয়েছে, বুয়েট 8 9, নিচের মৌলসমূহের গ্রুপগুলো থেকে আইসোটনিক পরমাণুগুলো বাছাই করো। মানে আইসোটনিক মানে বুঝতে পেরেছো ভাইয়া, যারা পরস্পরের আইসোটন। ঠিক আছে, তো বের করতে পারবে না কাদের নিউট্রন সংখ্যা সমান, তার হচ্ছে পরস্পর আইসোটন। এই দেখছো ইলেকট্রনে ভর, এখানে ঢাকা ইউনিভার্সিটি 9 10 দিয়েছে, এখানে প্রকৃত ভরটা দিয়েছে, আবার আপেক্ষিক ভরও দিতে পারতো। ওকে, একটি ইলেকট্রনের চার্জ, এখানে প্রকৃত চার্জ দিয়েছে। এই প্যাকিং ভগ্নাংশটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় লাগবে না, এটা অ্যাডমিশন টেস্টে লাগবে, তাই প্যাকিং ভগ্নাংশটা ভাই আমি তোমাদের করাচ্ছি না। এই যে দেখো একটি পরমাণুর নিট আধান +1, দেখো এইভাবে কোশ্চেন দিতে পারে। একটি পরমাণুর নিট আধান হচ্ছে +1, এর 18 ইলেকট্রন 20টি নিউট্রন আছে, পরমাণুর প্রোটন সংখ্যা কত? তো আমার নিউট্রন দেখে লাভ নাই, তাহলে ইলেকট্রন 18 আর চার্জ হচ্ছে +1, তাহলে ইলেকট্রন 18, তার মানে একটা ত্যাগ করার পর 18 হয়েছে, তাহলে প্রোটন কয়টা হবে? অবশ্যই 19টা। চার্জ +1, ইলেকট্রন 18, তাহলে ইলেকট্রন 18 মানে সে একটা ত্যাগ করেছে। নিরপেক্ষ অবস্থায় যতটা প্রোটন থাকে ততটাই ইলেকট্রন থাকে, তাহলে নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন কয়টা ছিল? 19টা, তাহলে প্রোটনে কয়টা হবে? 19টা। এভাবে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। আমি তো বারবার বলছি সিকিউ নিয়ে কোনো প্যারা নিবা না, সিকিউর জন্য আমি তোমাদের
সাজেশন দিব, টেনশন নাই, ওগুলো মোটামুটি প্র্যাকটিস করবা। কিন্তু যত টেনশন তোমাদের এমসিকিউ নিয়ে ভাইয়া, 100% নম্বর পেতে গেলে এমসিকিউ ভালো করতে হবে। আচ্ছা, এই যে নিম্নের কোনটি কপারের আইসোবার? প্রাইভেট মেডিকেল 9-10 দিয়েছে, কোনো ভর সংখ্যা প্রোটন সংখ্যা কিছু উল্লেখ নাই। এখন প্রোটন সংখ্যা নাই, উল্লেখ না থাকলেও সমস্যা নাই, কি বলো নয়ন? কারণ একটা মৌলের একটাই প্রোটন সংখ্যা, ভর সংখ্যা উল্লেখ নাই যে, কারণ একটা মৌলের তো বিভিন্ন ভর সংখ্যা হতে পারে, তুমি কোনটা মনে রাখবা? খুব সহজ কথা হচ্ছে, আইসোটোপ যেমন একই মৌলের পরমাণু হয়, তেমনি কিন্তু আইসোবার এবং আইসোটন কিন্তু কাছাকাছি মৌলের পরমাণু হবে। আইসোটোপ হলো একই মৌলের পরমাণু, তেমনি আইসোটন এবং আইসোবার হবে কাছাকাছি মৌলের পরমাণু। নিশ্চয়ই কপারের শিরজন নির্জন। আচ্ছা আচ্ছা, একটু বসো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করছে। তোমার দুইজনকে আমি চিনতে পারবো কি না এখন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দুইজন যমজ বোন পড়তো, বুঝছো, ওরা ফার্স্ট ইয়ার থেকে পড়তো। আল্লাহ রহমতে দুইজনই মেডিকেলে চান্স পেয়েছে। ওরা আসলে দেখা করতে এসছে কালকে। ওরা অবশ্য আমাকে বলছিল ভাই কয়টায় থাকবেন, আমি বলেছি ওদেরকে 12টায় থাকবো। ওকে, তো যাক, যেটা বলছিলাম ভাই, নিম্নের কোনটি কপারের আইসোবার? নিশ্চয়ই কপারের আইসোবার ওই সোডিয়াম বা ওই ধরো লিথিয়াম এদের সমান হবে না। সবসময় মাথায় রাখবা, আইসোটোপ যেমন একই মৌলের পরমাণু, আইসোটন এবং আইসোবার হবে কাছাকাছি মৌলের পরমাণু। তাহলে কপারের সবচেয়ে কাছে এদের মধ্যে কে আছে দেখো? জিঙ্ক। তাহলে উত্তর হবে জিঙ্ক। আইসোটন এবং আইসোবার হবে কাছাকাছি মৌলের পরমাণু। নিচের কোনটি সিলিকনের আইসোটন? তাহলে এর মধ্যে সিলিকনের সবচেয়ে কাছে কে আছে? ফসফরাস। অ্যান্সার ফসফরাস, বাকিগুলো কিন্তু অনেক দূরের। এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। ওকে, এইভাবে আসতে পারে। আচ্ছা, এগুলো নিউটন সংখ্যা তোমরা বের করতে পারো? এই যে এই যে আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ঢাকা ইউনিভার্স 10-11তে দিয়েছে, P4 31-15 দিয়ে বলছে 15টি অণুর মধ্যে কয়টি নিউটন আছে? ঢাকা ইউনিভার্সিটি 10-11। আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা দেখাবো, টেনশনে এটা দেখাচ্ছি ভাই। আমি একটা জিনিস দেখাবো জন্য যাচ্ছি, খুঁজে পাচ্ছেন, একটু দাঁড়াও, ধৈর্য ধরো। যেহেতু গ্রুপে ক্লাসে স্টুডেন্ট কমে গেছে, 300 নিচে চলে এসছে স্টুডেন্ট, বোধহয় ক্লাস ভালো লাগতেছে না। অসুবিধা নেই, ক্লাস ভালো না লাগলে ক্লাস আমরা বন্ধ করে দিব। না কি বলো নয়ন? ক্লাস ভালো না লাগলে ক্লাস নিয়ে তো লাভ নেই কষ্ট করে। কি রে, খুঁজেই পাই না যে। পেয়েছি। এই যে দেখো, নিম্নের স্পিসিসগুলোর মধ্যে কি মিল আছে? এই দুটার মধ্যে কি মিল আছে? যদিও নিউনের এখানে প্রোটন সংখ্যা উল্লেখ নাই, কিন্তু আমরা জানি প্রোটন সংখ্যা হচ্ছে 10, তার মানে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 10। আর ফ্লোরিনের তো প্রোটন সংখ্যা 9, তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে দুটারই নিউট্রন সংখ্যা 10, তার মানে নিশ্চয়ই তোমরা পূরণ করবা আইসোটন, স্বাভাবিক 10-10। আবার এদের ইলেকট্রন সংখ্যা তো সমান। এই যে নিউনের ইলেকট্রন 10টা, এই যে ফ্লোরাইড এরও তো ইলেকট্রন 10টা। তাহলে আইসো ইলেকট্রনিকও তো হতে পারে, অপশনে তো আইসো ইলেকট্রনিকও আছে, আইসো ইলেকট্রনিকও আছে, আইসোটনও আছে। দুটাই হচ্ছে, কোনটা পূরণ করবা? তাহলে অবশ্যই মাথায় রাখবা আইসোটোপ, আইসোবার, তারপর হচ্ছে আইসোটন, এগুলো সাধারণত পরমাণুগুলোর হয়। আর যখনই চার্জ দেওয়া থাকবে, চার্জ, তখন আগে প্রায়োরিটি দিবা আইসো ইলেকট্রনকে। চার্জ দেওয়া থাকলে অবশ্যই তোমরা আইসো ইলেকট্রনকে প্রায়োরিটি দিবা। ওকে, মাথায় থাকে যেন ভাই, ঠিক আছে? যে আইসো ইলেকট্রিসিটি অনেকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, কি ক্লিয়ার ভাই? যখন তোমরা চার্জ দেখবা তখন অবশ্যই পূরণ করবা আইসো ইলেকট্রন। ওকে, চার্জ থাকলেই আইসো ইলেকট্রন, কোনো কথা হবে না, চার্জ থাকলেই আইসো ইলেকট্রন। থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ, সবাই লিখেছ আইসো ইলেকট্রনিক। ওকে, মাথায় থাকে যেন চার্জ থাকলে ওটা আইসো ইলেকট্রনিক প্রায়োরিটি পাবে। এবং একটি এমসিকিউ দেখো, নাইট্রোজেন ফসফরাস পর্যায় সারণী একই গ্রুপে অবস্থিত, নাইট্রোজেনের অনুসংকেত N2 হলে ফসফরাস অনুসংকেত কোনটি হবে? অনেকে আবেগে মনে করবে যে যেহেতু একই গ্রুপের মৌল, তাহলে নাইট্রোজেন যদি N2 হয় তাহলে ফসফরাস P2, ওটাই অপশনের প্রথমে দেওয়া আছে। আসলে আমরা জানি ফসফরাস সংকেত হচ্ছে P4। তো এগুলো তোমাকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হবে, তোমরা অবশ্যই খেয়াল করবে কোনো মতেই যেন বিভ্রান্ত না হও ভাইয়া। তাহলে আমরা ওই জিনিসটাতে চলে যাই যেটা তোমাদের আমি দেখাতে চাচ্ছিলাম। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে
10-11-তে, এই যে এটা P4 31-15 দিয়ে প্রশ্নে কি বলেছে 15টা অণুতে কয়টা নিউট্রন আছে, তাই তো? এর 15টি অণুতে নিউট্রন সংখ্যা, 15টি অণুতে নিউট্রন সংখ্যা, 15টি অণুতে নিউট্রন সংখ্যা বের করতে বলছে, তাই না? কিভাবে বের করবা দেখো একটু। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যে প্রোটন সংখ্যা জানো, তোমরা যে ইলেকট্রন সংখ্যা জানো, তোমরা যে নিউট্রন সংখ্যা জানো, সব কিন্তু একটি পরমাণুর ক্ষেত্রে। মাথায় রাখবা, তোমরা যে প্রোটন সংখ্যা জানো, তোমরা যে নিউট্রন সংখ্যা জানো, তোমরা যে ইলেকট্রন সংখ্যা জানো, সব একটি পরমাণুর ক্ষেত্রে। তাহলে সব সময় আগে একটি অণুর ক্ষেত্রে বের করতে হয়। তাহলে একটা পরমাণুতে কয়টা নিউট্রন আছে দেখো তোমরা। একটা পরমাণুতে নিউট্রন আছে 16টা। তাহলে একটি অণুতে কয়টা? একটি পরমাণুতে 16টা নিউট্রন আছে। তাহলে একটা অণুতে কয়টা? তাহলে একটা অণুতে 4টা পরমাণু। তাহলে 16 গুণ 4 64টা। তাহলে একটা অণুতে 64টা নিউট্রন আছে। আর প্রশ্নে কি বলেছে? অতএব প্রশ্নে কি বলেছে 15টি অণুতে কয়টা নিউট্রন আছে? তাহলে 64 গুণ 15 হচ্ছে 960টি। তাহলে অ্যান্সার হচ্ছে 960। বুঝতে পেরেছো কিনা বলো তোমরা? সবসময় আগে একটা অণুর ক্ষেত্রে বের করবা, পরীক্ষায় যতটা দিবে তত দিয়ে গুণ করবা, তাহলেই হয়ে যাবে। দেখো আমরা সবাই কিন্তু কোনো পরমাণুতে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন বের করা জানি, কিন্তু দেখছো প্রশ্ন কিভাবে দিয়েছে পরীক্ষায়, যে ফসফরাসের এই অণুতে কয়টা নিউট্রন আছে। আমরা কি করলাম? আগে একটা অণুতে বের করলাম। তাহলে একটা পরমাণুতে কয়টা? 16টা। আর একটা অণু মানে কি 4টা পরমাণু। তাহলে 4টা পরমাণুতে কয়টা? 64টা। মানে একটা অণুতে 64টা। তাহলে 15টা অণুতে কয়টা নিউট্রন আছে? তাহলে 15 গুণ 64 960টি। তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। মাহফুজুর রহমান আরেকবার বলছো ভাই, আমি আরেকবার বললাম, এখন দেখো তো ক্লিয়ার কিনা। সবসময় একটা অণুতে বের করবে, একটা অণুতে। একটা পরমাণুতে কয়টা নিউট্রন? 16টা। এই একটা পরমাণুতে কয়টা? 16টা। আর একটা অণুতে মানে কি 4টা পরমাণুতে। তাহলে কয়টা? 64টা। তাহলে 4টা পরমাণু মানে তো একটা অণু। তাহলে একটা অণুতে যদি 64টা হয়, তাহলে 15টা অণুতে কয়টা হবে? 64 গুণ 15। ও অবশ্যই এটা অনুসংখ্যা না, এটা পরমাণু সংখ্যা। মানে ওই একটা অণুতে ওই কটা পরমাণু আছে। আচ্ছা, মহতাসিনুর রহমান সজীব, এটা ফার্স্ট ইয়ারে করেছিলাম। অবশ্যই ফার্স্ট ইয়ারে যা করেছিলাম সবই তো এখানে করাবো, এগুলো তো ফার্স্ট ইয়ারেরই পড়া। ওকে, আচ্ছা তাহলে তোমরা একটু বলো তো, ধর এটা পরীক্ষা দেওয়া হলো 16, তাই না? সালফারের সংকেত S8, এটার 12টি অণুতে কয়টি নিউট্রন আছে? এটার 12টি অণুতে কয়টি নিউট্রন আছে? আমাকে তোমরা একটু বলো, এটার 12টি অণুতে কয়টা নিউট্রন আছে? সালফার, এটার 12টি অণুতে কয়টা নিউট্রন আছে? প্লিজ একটু কমেন্টে জানাও। আচ্ছা, তালা বিন কবির তাসিফ 1536, হৃদয় কর্মকার 1536। আচ্ছা আর কেউ? বিদিশা ইসলাম 1536, জিদ্দি 1536, আব্দুল্লাহ রহমান। থ্যাংক ইউ সো মাচ। সবাই বোধহয় ঠিক লিখেছো না 1536, কারণ একটা অণুতে আগে বের করবা। আগে তোমরা বের করবা একটি অণুতে। তাহলে একটি অণুতে কয়টা হচ্ছে? 16টা হচ্ছে একটা পরমাণুতে। তাহলে একটা অণুতে হবে 16 গুণ 8, কত হচ্ছে এখানে? 128 না? 128। এটা একটা অণুতে। আমি বের করতে বলছি 12টি অণুতে। তাহলে 128 গুণ 12 যেটা আসবে সেটাই অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা বলো ভাই? সবসময় একটা অণুতে আগে বের করবা, আগে একটা অণুতে বের করবা, যতটা অণুতে দিবে তত দিয়ে গুণ করবা। তোমরা দেখছো এগুলো কিন্তু আমার বানানো এমসিকিউ না, তোমাদের পরীক্ষাগুলোতে এই ধরনের এমসিকিউ দিয়েছে। তাহলে একটা অণুতে কি করে বের করব? একটা পরমাণু তো বুঝতেই পারছো 16টা, আর একটা অণু মানে কি 8টা পরমাণু। তাহলে 8টা পরমাণুতে মানে একটা অণুতে কয়টা? 8টা পরমাণু মানে তো একটা অণু। তাহলে 12টা অণুতে কয়টা? 12তে গুণ করলে হয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। এই মোটামুটি আমরা খুব প্রাথমিক জিনিসগুলো করলাম। এবার আমরা সিলেবাসে ঢুকতেছি। রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে শুরু করব আমরা। রাদারফোর্ড পরমাণু মডেল থেকেও তোমাদের ব্রড দেয় সাধারণত। দেখবা উদ্দীপকে রাদারফোর্ড বোর দুটা পরমাণু মডেল হয়তো দিবে, দিয়ে এদের মধ্যে তুলনা করতে বলবে। তো যাক, সিকিউ প্রশ্ন কিভাবে হবে সেটা আমরা অধ্যায় শেষ করে আলোচনা করব।
যে কোনো একটা অধ্যায় দেখলে না, তোমরা যারা অফলাইনে ক্লাস করেছো, আমি অর্গানিকের যে প্রথম অংশের পরীক্ষা নিলাম সেখানে সিকিউ পরীক্ষা কিন্তু আমি নিইনি, শুধু এমসিকিউ নিয়েছি। সিকিউ পরীক্ষাগুলো হবে অধ্যায় শেষ করলে, এতে আমাদের মানসম্মত আমরা সিকিউ প্রশ্নগুলো করতে পারবো, ঠিক আছে? সিকিউ পরীক্ষা হবে অধ্যায় শেষ করলে, তাই সিকিউ নিয়ে আলোচনাও করব আমরা অধ্যায়ের শেষে। আমরা এখন এমসিকিউগুলো নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা এখন শুরু করছি। কারো কোনো কথা নাই না? ও নাই, দাঁড়িয়ে লিখছে প্রশ্ন শোনার আগে সবার উত্তর দেওয়া শেষ। ওকে, ও আচ্ছা, আরেকটা কথা, তোমরা আমাকে ওই যে কেমিস্ট্রিতে একটা যে চিঠির কথা তোমরা আমাকে বলো, ওই চিঠিটা আজকে আমি প্রিন্ট দিয়ে তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নিও, ওই চিঠিটা পড়লে অনেক এমসিকিউ ওই চিঠি থেকে তোমাদের হয়ে যাবে, আজকে আমি অবশ্যই দিব। ওকে, তো রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে শুরু করছি আমরা। তো তোমরা জানো যে রাদারফোর্ড তার পরমাণু মডেল দেওয়ার আগে উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যাকে আমরা বলে থাকি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণাটা কি আজকে আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে বলেছি। তাহলে উনি কী কী জিনিস ব্যবহার করেছিলেন? আলফা কণা, উনি পরীক্ষা করতে কি কি ব্যবহার করেছিলেন? আলফা কণা, আর কি ব্যবহার করেছিলেন? পাতলা স্বর্ণপাত। পাতলা স্বর্ণপাত বলের পুরুত্ব কত? 0.000 কত 4 একক জানতে হবে, সেন্টিমিটার। আর একটা ব্যবহার করেছেন জিঙ্ক সালফাইডের রাসায়নিক পদার্থের পর্দা। এই তিনটা জিনিস রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটাকে বলি আমরা, সেগুলো ব্যবহার করেছে। প্রত্যেকটা একটা করে এমসিকিউ। ধরো তোমাদের বহু পদ্ধতিতে দিয়ে দিল যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় উনি কোনটি ব্যবহার করেছেন, কোনটি ব্যবহার করে নাই। উনি যে পাতলা স্বর্ণপাত ব্যবহার করেছিলেন তার পুরুত্ব কত ছিল। আরে ঢাকা বোর্ড 2016তে অলরেডি দিয়েছে যে উনি যে রাসায়নিক পদার্থের পর্দা ব্যবহার করেছিলেন সেটা কোনটি? জিঙ্ক সালফাইড। ওকে, এই তিনটা উনি ব্যবহার করেছিলেন। এবং পরীক্ষাটা কিভাবে করেছিলেন দেখো, আমি জানি তোমরা রাদারফোর্ড মডেলটা খুব ভালো করেই বোঝো। তোমাদের প্রবলেম হয় মেনলি বোর পরমাণু মডেল, তাই না? তবে আমি আশা করি এখানে তোমরা বোর পরমাণু মডেল পড়তে গেলে, এখানে তোমরা বোর পরমাণু মডেলটা পড়লে তোমাদের বোর পড়তে বোর লাগবে না। বোর পরমাণু মডেলটা তোমরা এখানে খুব এনজয় করে পড়তে পারবা যদি কন্টিনিউয়াস ক্লাসে উপস্থিত থাকো তাহলেই। আর এই যে ক্লাস থেকে বেরোবা, ঢুকবা, একটা করবা তাহলে হবে না। এগুলো তো লাইফে প্রচুর করলে রে ভাই। এখন সময় খারাপ, এখন যেভাবে সময় যাবে সেভাবে আমাদেরকে সময়কে চালনা করতে হবে, কিছু করার নাই। তো পাতলা স্বর্ণপাতের একটা পরমাণুকে উনি জুম করে কাজটা করেছেন। জুম করে মনে করো এত বড় হয়েছে পরমাণুটা জুম করার কারণে, কি নয়, ঠিক কিনা? আর উনি কি করেছিলেন? এটার পিছনে একটা রাসায়নিক পদার্থের পর্দা রেখেছিলেন, ঘিরে রেখেছিলেন, তাই না? পর্দাটা কিসের যেন ছিল? জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছেন। এইবার উনি এই পাতলা স্বর্ণপাতের উপর আলফা কণাটা নিক্ষেপ করলেন। আলফা কণা উনি কি দেখলেন? বেশিরভাগ আলফা কোণায় স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কোণায় স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে। দু একটা আবার অবশ্য একটু বাঁকাও হয়ে যাচ্ছে, এরকম, তাই না? বাঁকাও হয়ে যাচ্ছে। প্রায় 20,000 আলফা কোণার মধ্যে একটা আলফা কোণা টোটালি পিছনে ব্যাক করছে। এই হলো তার এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট কি হলো? উনি যখন পাতলা স্বর্ণপাতের উপর আলফা কোণাটা নিক্ষেপ করলেন, বেশিরভাগ আলফা কোণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে আসতেছে। উনি কি করে বুঝলেন? যখনই আলফা কোণা নিক্ষেপ করছেন এই রাসায়নিক পদার্থের পর্দাটা প্রজ্বলিত হয়ে যাচ্ছে। এই জন্য তো এখানে জিঙ্ক সালফাইড পদার্থটা ব্যবহার করা হয়েছে। এটার স্পেশালিটি হলো এটার উপর যখন আলফা কোণা এসে ধাক্কা দিবে তখন ওই আলফা কোণাটা ওই ধাক্কার জায়গাটাতে কি হবে? প্রজ্বলিত হয়ে যাবে। এই কারণে তো বেশিরভাগ আলফা কোণায় স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, দু একটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। আর 20,000 আলফা কোণার মধ্যে একটা আলফা কোণা টোটালি পিছনে ব্যাক করছে। এই হলো তার এক্সপেরিমেন্ট। কিরে, এখন উপস্থিতি 285, 90 নিচে চলে আসলো। ওকে, দেখি শেষ পর্যন্ত কতজন থাকে। তো এবার উনি ওখান থেকে কি কি গেস করলেন দেখো। যেহেতু বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। কারণ ফাঁকা না হলে তো ভেদ করে চলে যেত না। ক্লিয়ার? পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটা আলফা কণা টোটালি পিছনে ব্যাক করছে। তার মানে ওটার মাঝখানে কোন একটা কিছু আছে যেটা খুবই ক্ষুদ্র। বলে খুবই ক্ষুদ্র কেন ভাই মনে হচ্ছে?
কারণ বেশিরভাগই চলে যাচ্ছে 20,000-এর মধ্যে মাত্র একখান পিছনে ব্যাক করছে, তাহলে 20,000-ই 19,999টাই পার হয়ে চলে যাচ্ছে, তাদের মধ্যে মাত্র একখান পিছনে ব্যাক করছে। তার মানে কি নয়ন, খুবই ক্ষুদ্র জায়গা মিলে সেটা আছে, খুবই ক্ষুদ্র জায়গা। কতটা ক্ষুদ্র জানো? এই যে তোমার হাতে যে কলম আছে, একটা কলম দাও, তোমার হাতে যে কলমটা আছে এই কলম দিয়ে যদি তুমি একটা ডট দাও, এই ডটের মধ্যে 20 থেকে 25,000 পরমাণু আছে। তাহলে একটা পরমাণু কতটুকু কল্পনা করতে পারো? এই ডটের মধ্যে নাকি 20 থেকে 25,000। সেই একটা পরমাণুকে তুমি জুম করে যদি ফুটবল মাঠের সমান করো, তার তুলনায় একটা সর্ষে দানা যতটুকু, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস ততটুকু। কল্পনা করতে পারো যে এই ডটটাকে নাকি 20 থেকে 25,000 ভাগে ভাগ করবা। সেই একটা ভাগ যদি ফুটবল মাঠ হতো, একটা ফুটবল মাঠ আর সর্ষে দানার যে রেশিও, পরমাণু আর নিউক্লিয়াসের রেশিওটা ততটুকু। কি কথা বুঝতে পেরেছো? তো খুবই ক্ষুদ্র জায়গা জুড়ে আছে, কারণ বেশিরভাগ আলফা কোণায় সর্বাত ভেদ করে চলে যাচ্ছে, এবং যেহেতু ক্ষুদ্র জায়গা হিসেবে থাকলেও সেটার ভর আলফা কোণার তুলনায় অবশ্যই ভারী এবং পজিটিভ চার্জ ধর্মী। কারণ আমি কোথাও ধাক্কা খেয়ে তখনই পিছনে ব্যাক করব যদি আমি আমার ধর্মী এবং আমার চেয়ে ভারী কারোর সাথে যদি আমি আঘাত পাই। তুমি ধরো রাস্তা দিয়ে জনি যাচ্ছ, যাওয়ার সময় একটা মেয়ে মানুষের সাথে ধাক্কা খাও, তো দেখবা মেয়েটা তোমাকে সরি বলে, তো তুমি বলবে না না ঠিক আছে সরি বলার কাছে, রাস্তাঘাট চলতে ধাক্কা লাগতেই পারে। আর তুমি ছেলের সাথে ধাক্কা করো, মেসেজটাই খারাপ হয়ে যাবে। কিন্তু সরি বললো দেখো উল্টা বলবে সরি টরি বলছেন, রাস্তা দিয়ে ঠিক মতো চলতে পারেন না, কারণ সমধর্মী হলেই বিকর্ষণ হবে, স্বাভাবিক এটা। ঠিক এখানেও তাই, আলফা কোণা যেহেতু পজিটিভ চার্জ ধর্মী, এবং অবশ্যই তাহলে এখানেও পজিটিভ চার্জ ধর্মী কোনো একটা কিছু আছে, কারণ পিছনে ব্যাক করেছে, এবং যেটা আলফা কোণার তুলনায় অবশ্যই ভারী, এবং সেটা খুবই ক্ষুদ্র জায়গা দখল করে আছে। কারণ পুরো জায়গাটাই যেহেতু ফাঁকা। কেন ফাঁকা? কারণ বেশিরভাগ আলফা কোণে সমানুপাত ভেদ করে চলে যাচ্ছে। তাহলে পুরো জায়গাটাই হচ্ছে ফাঁকা, মাঝখানে একটা কিছু আছে শুধুমাত্র যেটা আলফা কোণার তুলনায় ভারী। তাহলে সবই ফাঁকা, শুধু মাঝখানে কোন একটা কিছু আছে। তাহলে উনি কি বললেন এই জন্য রাদারফোর্ড? এই জন্য বললেন যে ওই ভরটাই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর, কারণ সবই তো ফাঁকা, কিছু নাই, মাঝখানে কোন একটা কিছু শুধুমাত্র আছে, তাহলে ওই ভরটাই হলো পরমাণুর প্রকৃত ভর। কি ঠিক আছে? এই জন্য উনি কি বললেন, ওই পরমাণুর নিউক্লিয়াসের ভরটাই হলো পরমাণুর প্রকৃত ভর। কি ক্লিয়ার ভাই? তাহলে এইটুকু বুঝতে পারলাম আমরা যে যেহেতু বেশিরভাগ আলফা কোণা সমানুপাত ভেদ করে চলে যাচ্ছে, তাই পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা, এবং প্রায় 20,000 আলফা কোণার মধ্যে একটা আলফা কোণা টোটালি পিছনে ব্যাক করছে। তার মানে মাঝখানে কোনো একটা কিছু আছে যেটা অবশ্যই আলফা কোণার তুলনায় ভারী এবং পজিটিভ চার্জ ধর্মী, নাহলে পিছনে ব্যাক করতো না, এবং সেটা খুব ক্ষুদ্র জায়গা দখল করে আছে। তা না হলে তো অনেক আলফা কোণাই ব্যাক করতো। আর একটু বাঁকা হয়ে যাওয়ার কারণ বুঝতে পারছো, সাইডে ধাক্কা খেলে তো বাঁকা হয়ে যাবে, এই জন্য আলফা কোণাগুলো একটু বাঁকা হওয়ার ছবি তোমাদের বইগুলোতে দেওয়া আছে। এবং যেহেতু সব জায়গাটাই ফাঁকা আর মাঝখানে ভারী কোনো একটা কিছু আছে, তাই রাদারফোর্ড কি বললেন, ওইটার ভর, যার নাম উনি কি দিয়েছিলেন, নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের ভরটাই হলো পরমাণুর প্রকৃত ভর। ওকে, তারপর উনি দেখলেন যে আচ্ছা যদি মাঝখানে পজিটিভ কোনো একটা কিছু থাকে, তাহলে একটা পরমাণু তো সার্বিকভাবে তড়িৎ নিরপেক্ষ, তাহলে অবশ্যই মাঝখানে যতটা পজিটিভ চার্জ থাকবে ওই পরমাণুতে ততটাই নেগেটিভ চার্জ থাকবে, না হলে তো পরমাণুটা নিরপেক্ষ হতো না। তাহলে অবশ্যই পরমাণুতে নেগেটিভ চার্জ আছে, তাহলে সেই নেগেটিভ চার্জগুলো কোথায় থাকতে পারে? উনি তো ধারণা, সবই কিন্তু ধারণা, ওনার পরীক্ষা থেকে উনি ধারণা করলেন যে এই ফাঁকা জায়গাগুলোতে নেগেটিভ চার্জগুলো থাকতে পারে। তাহলে এই নেগেটিভ চার্জগুলো ফাঁকা জায়গাগুলোতে থাকতে পারে। তাহলে ফাঁকা জায়গাগুলোতে থাকলেও তাহলে ওই নেগেটিভ চার্জগুলো আলফা কোণার গতিপথের কোনো পরিবর্তন করছে না কেন? যে উনি ধারণা করলেন যে যেহেতু পরমাণু সার্বিকভাবে তড়িৎ নিরপেক্ষ, তাহলে মাঝখানে যে কটা পজিটিভ চার্জ আছে অবশ্যই ওই পরমাণুর মধ্যে কোথাও না কোথাও সেম পরিমাণ নেগেটিভ চার্জ আছে, না হলে পরমাণু নিরপেক্ষ হতো না। তাহলে নেগেটিভ চার্জগুলো কোথায় আছে? অবশ্যই ফাঁকা জায়গাগুলোতেই থাকতে পারে, তাছাড়া থাকার কোনো জায়গা নাই। তাহলে ফাঁকা জায়গাগুলোতেই যদি ওই নেগেটিভ চার্জগুলো থাকে, তাহলে আলফা কণাগুলো ওই নেগেটিভ চার্জগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারছে না কেন? আমি রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় অনেক মশা মাছির সাথে ধাক্কা খাই, এতে কি আমার গতিপথের কোনো পরিবর্তন হয়? আর রেল লাইন পার হওয়ার সময় যদি একটা ট্রেনের সাথে ধাক্কা খাই, তাহলে আমার গতিপথের পরিবর্তন হবে, কিন্তু নয়ন ট্রেনের গতিপথের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি আমার তুলনায় খুবই নগণ্য ভরের কারোর সাথে ধাক্কা খাই, তাহলে আমার গতিপথের কোনো পরিবর্তন হবে না। আসলে আলফা কোণার তুলনায় ইলেকট্রনগুলোর ভর অতীব নগণ্য,
তাই ওই ইলেকট্রনগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। এই হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং এখান থেকে তিনি যে ধারণাগুলো করলেন সেই ধারণাগুলো আমরা এখন বললাম। এখন চলে যাব এই ধারণাগুলোর আলোকে পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখো, রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরমণ্ডলের গঠনের সঙ্গে কম্পেয়ার করেছিলেন, তাই রাদারফোর্ডের মডেলকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। তোমাদের এমসিকিউ কিন্তু এটা দিয়েছে যে কোন মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। রাদারফোর্ড মডেলকেই বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল, কারণ উনি বলেছিলেন যে সৌরজগতের সূর্যের চারিপাশে যেভাবে গ্রহগুলো সূর্যকে আবর্তন করে, একটা পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেমভাবে আবর্তন করেন। যেহেতু উনি ওনার মডেলটাকে সৌরমণ্ডলের গঠনের সঙ্গে কম্পেয়ার করেছিলেন, তাই তার মডেলটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। তো এখানে এটা তার ত্রুটি এই জন্য আমরা কিন্তু সবসময় কম্পেয়ার করব একই জাতীয়র মধ্যে। ধরো একজন শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের আচরণে কিন্তু আমরা কখনোই কম্পেয়ার করতে পারবো না। আমরা কম্পেয়ার করলে দুটা শিক্ষিত মানুষের মধ্যে করব, সেটা সাদৃশ্য করো আর বৈসাদৃশ্য করো না কেন, কম্পেয়ার করতে সবসময় একই জাতীয়র মধ্যে, ভিন্ন জাতীয়র মধ্যে কখনো কম্পেয়ার চলে না, সেটা সাদৃশ্য হোক আর বৈসাদৃশ্য হোক না কেন। তাহলে সূর্য এবং গ্রহের মধ্যে যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ, কি ঠিক? আর নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর বহিস্থ স্তরে বাইরের দিকে আছে নেগেটিভ চার্জ। পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণের নাম কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তোমরা ফিজিক্সে পড়ছো যে নেগেটিভ পজিটিভের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে কি বলি আমরা? স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ হলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ, আর গ্রহ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ। দুই আকর্ষণই তো ভিন্ন, কম্পেয়ার করাকে ঠিক হয়েছে? এটা একটা ভুল। আরেকটা হলো গ্রহগুলো চার্জ নিরপেক্ষ এবং এরা পরস্পরকে যে আকর্ষণ বল দ্বারা আকর্ষিত করে সেটা হচ্ছে মহাকর্ষ। আমরা জানি পৃথিবীর মধ্যে যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের বাইরের দিকে যে ইলেকট্রনগুলো আছে তারা নেগেটিভ চার্জ ধর্মী, ফলে পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। সুতরাং এখানেও তো মিল নাই তাদের মধ্যে। এই জন্য এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি, যে সৌরমণ্ডলের গঠনের সঙ্গে তার কম্পেয়ার করাটা আসলে ঠিক হয় না। তারপর উনি বলেছেন যে একটা পরমাণুতে দুটো অঞ্চল আছে, একটা কেন্দ্র আর একটা হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল। ইটস ওকে, এটা ঠিক আছে অবশ্যই। তারপর উনি কি বলেছেন ভাই এখানে? যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার উপর দুই প্রকার বল কার্যকর হয়, মানে ওই ইলেকট্রনের উপর দুই প্রকার বল কার্যকর হয়। একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান সমান কিন্তু বিপরীত ধর্মী, তাই ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট জায়গা থেকে নিউক্লিয়াসে আসতে পারে না এবং সেখান থেকে বাইরেও যেতে পারে না। কথাটা লজিক্যাল। আচ্ছা, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল তো বোঝো ভাইয়া। আমি একটা বাস্তব উদাহরণ প্রায় দেই, যে তুমি একটা সুতার মাথায়, দেখো জনি তুমি এটা বুঝতে পারবা, একটা সুতার মাথায় যদি একটা ধরো পাথর বাঁধলা, একটা সুতার মাথায় পাথর বাঁধে তোমার আঙ্গুল দিয়ে সুতাটাকে ঘুরাবা, তাহলে সুতাকে যদি ঘুরাইতে থাকো সুতাটা কি স্ট্রেট হয়ে ঘোরে না নিচু হয়ে ঘোরে? স্ট্রেট হয়ে ঘোরে। তো কেন স্ট্রেট হয়ে ঘুরছে? সুতা তো ফ্লেক্সিবল, পড়ে যাওয়ার কথা, স্ট্রেট হয়ে ঘুরছে কেন? কারণ তুমি ওই সুতা দিয়ে ওই পাথরটাকে যত বলে তোমার দিকে টানছো, তুমি ঘুরাচ্ছ মানে কি তোমার দিকে টানছো, তুমি যত বলে তোমার দিকে টানছো ওই পাথরটা বাইরের দিকে সেম পরিমাণ বল অনুভব করে। তো দুই দিকে এই দুটা বলের মান সমান, এই জন্য ওই পাথরটা ওই জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকেই তোমার এই আঙ্গুলকে কেন্দ্র করে ঘুরছে। এই যে তুমি যে টানছো এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর সে যে বাইরের দিকে অনুভব করছে এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান সমান, এই জন্য তুমি সারা দিন ঘুরালেও কিন্তু ওই পাথরটাকে তোমার আঙ্গুলের কাছে আনতে পারবা না। যদি একবার একটা স্টুডেন্ট উত্তর দিয়েছিল, কেন ভাই পারবো তো, সুতা যদি আঙ্গুলে গোছায়নি তাহলে ব্যাপারটা তো আসলে আলাদা হয়ে গেল। সরি। তো যাক ভাই, এই যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল, তোমরা জানো যে একটা সুতা ঘুরাইতে ঘুরাইতে পট করে ছেড়ে দাও, কি জানি কি হয়, এটা দূরে চলে যাবে। কেন দূরে যাবে? কারণ তুমি ঘুরাইতে ঘুরাইতে যখন ছেড়ে দিলা, যেই না ছেড়ে দিবা ওই মুহূর্তে তো ওখানে কেন্দ্রমুখী বল জিরো, কিন্তু কেন্দ্রমুখী বল তো তার উপর আছেই,
আর জড়তার কারণে তোমরা জানো পৃথিবীর যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চায়, ওই জড়তার কারণে সে দূরে চলে যায়। কেন্দ্রবিমুখী বলের কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নাই, কারণ তুমি কেন্দ্রমুখী বল যত বেশি দিবা কেন্দ্রীয় বিমুখী বল তত কি হবে, বেশি হবে। মানে এটা নির্ভর করছে তুমি কত কেন্দ্রমুখী বলে তাকে টানছ, আর তাই যত জোরে ঘুরাই তুমি ছেড়ে দিবা ওটা তত দূরে চলে যাবে। কারণ যত জোরে ঘুরালে আমার কি বেশি বলে টানছ, তাহলে বাইরের দিকে সে কি করবে, বেশি বল অনুভব করবে। কি ক্লিয়ার? এই জন্য যত জোরে তুমি ছেড়ে দিবা তত দূরে সে চলে যাবে। ওকে, তাহলে এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তখনও কিন্তু তার উপরে এই দুই প্রকার বল কার্যকর হয়। একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান সমান এবং বিপরীতধর্মী হওয়ার কারণেই কিন্তু ইলেকট্রন নির্দিষ্ট জায়গা থেকে নিউক্লিয়াসে চলে আসে না এবং সেখান থেকে সে দূরেও চলে যায় না। তবে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে রাদারফোর্ড, যে ম্যাক্সওয়েল নামে ভদ্রলোক বলে গেছেন যে চার্জিত কোনো কণাকে বেস করে যদি আরেকটা কণা আবর্তনশীল থাকে তাহলে আবর্তনশীল কণাটি ক্রমাগত শক্তি বিকিরণ করে করে সর্পিল আকারে, সর্পিল আকার মানে কি, ওই যে সাপের মতো পেঁচায় পেঁচায়, ওই যে কয়েল যদি সেই সময় বোধহয় কয়েল আবিষ্কার হয়নি তখন হয়তো কয়েল আবিষ্কার হলে হয়তো ম্যাক্সওয়েল বলতে কয়েলের মতো করে, অর্থাৎ মনে করো ইলেকট্রনটা এই জায়গায় আছে, ইলেকট্রনটা কি নয়, ঠিক বলতেছে কি? তাহলে এইভাবে এখান থেকে সে ঘুরতে থাকবে আর শক্তি বিকিরণ করতে থাকবে, ঘুরতে থাকবে শক্তি, কয়েলের মতো হচ্ছে না, দেখো তো একসময় নিউক্লিয়াসে চলে আসবে। এটা ম্যাক্সওয়েল বলেছেন যে একটা চার্জিত কণাকে বেস করে আরেকটা চার্জিত কণা যদি ক্রমাগত আবর্তন করতে থাকে তাহলে কি হবে, ওই শক্তি সর্পিল আকারে এই যে কয়েলের মতো করে আর কি শক্তি বিকিরণ করতে করতে একসময় নিউক্লিয়াসে চলে আসবে। তাহলে তো এই ঘটনা যদি সত্যিই ঘটে তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের তো কোনো অস্তিত্বই থাকে না, তাহলে মডেলটাকে তো আমরা এরকম দেখব, কারণ ইলেকট্রন তো এখানে নাই, সব তো এই জায়গায়। তাহলে এতক্ষণ তো যে বয়ানগুলো দিলাম মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না সাব্বির, যে তুমি সেলুনে গিয়ে, উদাহরণটা প্রায় দিই আমি, সেলুনে গিয়ে চুল কাটতে গেলা, গিয়ে বললা যে একটু সালমান খান স্টাইলে চুল কেটে দেন, তো তোমাকে সালমান খান স্টাইলে চুল কেটে বললো না আমির খানই বেশি ভালো ছিল, তারপর বলছে না বাংলাদেশে সাকিব খানই বেশি ভালো, এসব বিভিন্ন স্টাইল করার পর শেষে নাড়া করলা। তাহলে এতক্ষণ যে স্টাইল করলা কোনো লাভ হলো নয় বলো দেখি, তো শেষে তো মাথায় চুলই নাই। তো এই ব্যাপারটা তো এরকমই হলো, এত বয়ান দিলাম কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী দুটো অঞ্চল, সূর্যের চারিপাশে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো, পুরো তো ফাঁকা, কারণ এগুলো তো ইলেকট্রন নাই, ইলেকট্রন তো এই জায়গায়। এই সুযোগটাই কিন্তু বোর নিয়েছেন, তাই না? ওনার মডেল উনি বলেছেন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কি ঠিক আছে? এগুলো অবশ্য আমরা আগামী ক্লাসে পড়বো। তো এই মোটামুটি আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা দেখলাম। তবে এখন তোমাদের কথা হচ্ছে আগামী দিন আমরা বোর মডেল শুরু করব। তো বোর মডেল পড়ার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে। আলোর কোয়ান্টাম তত্ত্ব, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি, এগুলো কি তোমাদের জানা আছে? মানে ফিজিক্সে কি ভালো করে পড়া আছে নাকি আজকে আমি তোমাদের পড়াবো? তোমরা আমাকে কমেন্টে একটু জানাও যে ভাইয়া এগুলো আছে, লাগবে না তাহলে আমি পড়াবো না, আগামী দিন এসে তাহলে বোর মডেল সরাসরি শুরু করব। আর যদি তোমাদের মোটামুটি জানা না থাকে বা অস্পষ্টতা থাকে তাহলে আমি পড়াবো, এবং আগামী দিন এসে অবশ্যই, মানে আজকে আমি পড়াবো, মানে আগামী দিন এগুলো পড়া হবে না, আগামী দিন এসে আমি শুরু করব বোর পরমাণু মডেল, কারণ বোরটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এইটা আমাকে পড়াইতে হবে কিনা। একটু প্লিজ কমেন্টে জানাও। এই যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই যেগুলো আমি বলে দিলাম মডেলের বর্ণনা, যে এই যে যেগুলো বললাম ভাই সবই এখানে আছে, এই যে সব লেখা আছে এখানে, ত্রুটিগুলো বলে দিলাম আমরা। ও আচ্ছা, পড়াতে হবে ভাইয়া, পড়ান ভাইয়া, আপনি দেখান ভাইয়া, পড়ান ভাইয়া। আচ্ছা সবাই পড়ান বলেছ, ওকে ভাইয়া পড়ালেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সবাই পড়ান বলেছো, বেশিক্ষণ লাগবে না, অসুবিধা নাই, 10-15 মিনিট। আচ্ছা শীতজন নির্জন, এই সরি কম পড়ে গেল না, তোমাদের কোনো কাজ ছিল নাকি? আর 10 মিনিট? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ফোন ভেঙে গেল? ভাঙেনি? আচ্ছা বললো কি করে? ওকে থ্যাংক ইউ, পড়াচ্ছি আমি। ওকে এগুলো লাগবে ভাই আমাদের, বুঝছো, নাহলে বোর মডেল ভালো বুঝবো না। ওরে বাবা কত কি পেজ আছে, এমনিতে হ্যাং হয়ে যাবে, আর উজ্জ্বল ভাইকে দোষ দিয়ে তো লাভ নাই, কি বলো?
হ্যাঁ, ও পোলাপান বলছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা প্লিজ দেখো, আগে আমরা তাহলে তোমরা জানো আলো কি? আলো এক প্রকার বিকিরণ শক্তি তরঙ্গ, তাই না? আমরা যে কোনো দৃশ্য বা অদৃশ্য আলোক রশ্মিকে বলে থাকি তড়িৎ চুম্বকীয় বিকিরিত রশ্মি। যে কোনো দৃশ্য বা অদৃশ্য আলোক রশ্মিকে বলে থাকি তড়িৎ চুম্বকীয় বিকিরিত রশ্মি। কারণ দৃশ্য বা অদৃশ্য কেন বলছি, পৃথিবীতে যত ধরনের রশ্মি আছে তার তো খুব সামান্যই তোমরা দেখতে পাও খালি চোখে, তাই না? কতটুকু দেখতে পাও? যাদের তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। মজার ব্যাপার হলো রাজশাহী বোর্ড 2017-তে কিন্তু ক নাম্বার প্রশ্নে দিয়েছিল এটা, যে দৃশ্যমান আলোর সীমা কত? 380 থেকে 780 ন্যানোমিটার। এর মধ্যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য সেগুলোই শুধুমাত্র আমরা দেখতে পাই, এর বাইরে বা এর পরের বা আগের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পাই না। তো সকল দৃশ্য এবং অদৃশ্য আলোক রশ্মিকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরিত রশ্মি। কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সকল দৃশ্য এবং অদৃশ্য আলোর উৎপত্তি হয় তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সকল দৃশ্য এবং অদৃশ্য আলোর উৎপত্তি হয় তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে। তাই সকল দৃশ্য এবং অদৃশ্য আলোক রশ্মিকেই বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরিত রশ্মি। আচ্ছা, আরেকটা নোটিশ তোমাদেরকে দিয়ে আমি পরে ভুলে যাব। উজ্জ্বল জুয়েল শিক্ষালয় যে চ্যানেলটা আছে আমাদের ইউটিউব চ্যানেল, তোমাদের যাদের সাবস্ক্রাইব করা নাই তোমরা সাবস্ক্রাইব করে নিবা। আগামী 2-1 দিনের মধ্যে আমি তোমাদের নামকরণের যে ক্লাসগুলো আছে ওটা কন্টিনিউ 20 মিনিট 25 মিনিট করে নিয়ে তোমাদের গ্রুপে আপলোড করবো আমি, ঠিক আছে? মানে নামকরণের পুরো ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবো, ওখানে দিয়ে দেবো আমি। অ্যারোমেটিক যৌগের নামকরণ যে ক্লাসটা আমি নিয়েছি ওটা অলরেডি তোমাদের ওখান থেকেই দেখছো, ইউটিউবে দিয়ে দিয়েছি। আর এই ক্লাসগুলো আমি তোমাদের ইউটিউবে আপলোড করবো, ঠিক আছে? নামকরণ পুরো নামকরণের উপর ক্লাসগুলো নেওয়া হবে আবার নতুন করে, তাহলে তোমার রুমে বসে বসে অন্তত নামকরণের ক্লাসগুলো দেখতে পাবা। ওকে প্লিজ। তো দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সকল দৃশ্য এবং অদৃশ্য আলোর উৎপত্তি হচ্ছে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। তাই সকল দৃশ্য এবং অদৃশ্য আলোক রশ্মিকে বলা হয় তড়িৎ চৌম্বকে বিকিরিত রশ্মি। তো খেয়াল করো, এই যে ভাইয়া ধর এখান থেকে এই বরাবর একটা তরঙ্গ যদি সৃষ্টি হয়, এই যে একটা তরঙ্গ সৃষ্টি হলো, তোমরা নিশ্চয়ই জানো সমদশা সম্পন্ন যে কোনো দুটা বিন্দুর দূরত্বকে আমরা সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। অথবা বলতে পারো যে কোনো একটা তরঙ্গের দুটা শীর্ষবিন্দু অথবা দুটো পাদ বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। সেটা তোমরা কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার, পিকোমিটার যে কোনো এককে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আমি দেখছি প্রায় পোলাপান বিষয়গুলো উল্টাপাল্টা করেন, আজকের পর থেকে আমার বিশ্বাস আর উল্টাপাল্টা হবে না। তরঙ্গ দৈর্ঘ্য। এখন আসি তরঙ্গ সংখ্যা জিনিসটা আসলে কি। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা ধরে নাও ভাইয়া, তোমার দেখবা তরঙ্গ সংখ্যার একক দেওয়া থাকে এত পার সেন্টিমিটার বা এত পার মিটার। ধরে নাও এই যে এটা একটা 1 মিটার দৈর্ঘ্য, এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। বলতো এই 1 মিটারের মধ্যে কয়টা তরঙ্গ সৃষ্টি হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে এই তরঙ্গের তরঙ্গ সংখ্যাটা হচ্ছে আমার 4 পার মিটার। অর্থাৎ একক দূরত্বের মধ্যে, মানে 1 মিটারে বলতে পারো, 1 সেন্টিমিটারে বলতে পারো, যেটাই বলো না কেন, যেটা একক যেটা দেওয়া থাকবে আর কি, ওই একক দূরত্বের মধ্যে যে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে তার সংখ্যাকেই বলা হয় ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা। মানে তোমাকে কেউ বললো কোন একটা তরঙ্গের তরঙ্গ সংখ্যা হলো 10 পার সেন্টিমিটার, তার মানে বুঝতে হবে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে 10টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। তোমাকে কেউ বললো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 7 পার ন্যানোমিটার, তার মানে বুঝবা 1 ন্যানোমিটারের মধ্যে 7টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে একক দূরত্বের মধ্যে। অর্থাৎ 1 সেন্টিমিটার বা 1 মিটার, মানে যে একক দেওয়া থাকবে আর কি, তাদের মধ্যে যে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটাই হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা। ক্লিয়ার ভাই? এই জন্য আমরা তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করি, তরঙ্গ সংখ্যাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করি ইজিক্যাল টু 1/λ। ঠিক আছে, 1/λ। কারণ এত দৈর্ঘ্য হচ্ছে একটা তরঙ্গের জন্য, অর্থাৎ এক দৈর্ঘ্য কত তরঙ্গের জন্য? 1/λ। তাহলে মাথায় থাকে যেন তরঙ্গ সংখ্যা ইজিক্যাল টু 1/λ। এককটা কি দিবা? যে কোনো দিতে পারো।
ল্যামডা যে এককে থাকবে সে এককেই হবে, পার সেন্টিমিটার বা পার মিটার বা যে থাকবে এককে আর কি। ওকে, আমার মনে হয় এক তরঙ্গ সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। এবার আসো ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। কম্পাঙ্কটা হচ্ছে, মনে করো আমি একটা তরঙ্গ সৃষ্টি করলাম, করার পর থামাই দিলাম, দিয়ে দেখলাম 5 সেকেন্ড অতিবাহিত হয়েছে। আমি যে সময় তরঙ্গটা সৃষ্টি করেছি সেখান থেকে 5 সেকেন্ড পর আমি দেখলাম 20টা তরঙ্গ সৃষ্টি হয়েছে। তাহলে 5 সেকেন্ডে সৃষ্টি হয়েছে 20টা তরঙ্গ, অতএব 1 সেকেন্ডে সৃষ্টি হবে কয়টা তরঙ্গ? 4টি। তার মানে আমার ওই তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক হচ্ছে 4। 4 একক দিয়ে আমরা পার সেকেন্ড, ওই পার সেকেন্ডকেই বলা হয় হার্টস। হার্টস পার সেকেন্ডকেই বলা হয় আসলে হার্টস। ওকে, পার সেকেন্ড মানে হচ্ছে হার্টস। তাহলে কি দাঁড়ালো আমাদের, যে তরঙ্গ সংখ্যার ফ্রিকোয়েন্সি, অনেকে সংখ্যাটা উল্টাপাল্টা করে, তরঙ্গ সংখ্যাটা হচ্ছে একক দূরত্বের মধ্যে, একক দৈর্ঘ্যের মধ্যে যে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর 1 সেকেন্ডে যে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে তোমাকে যদি কেউ বলে একটা তরঙ্গের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ বা পার সেকেন্ড, যাই বলো না কেন, তাহলে বুঝবা যে 1 সেকেন্ডে 10টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। কি ঠিক আছে? 1 সেকেন্ডে যতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটাই হচ্ছে তার তরঙ্গ ফ্রিকোয়েন্সি। তাহলে তরঙ্গ সংখ্যার ফ্রিকোয়েন্সি ক্লিয়ার। আর মাথায় রাখবা, ফ্রিকোয়েন্সির সাথে, ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাত। যদি বলো কেন ভাইয়া, খুব সহজ কথা, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মনে করো এরকম, আর একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এটুকু, তাহলে বলো তো 1 সেকেন্ডে, বলো দেখি জনি তুমি বলতে পারবা, একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত বড় আর একটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট ছোট, তাহলে 1 সেকেন্ডে এখানে বেশি পরিমাণ তরঙ্গ সৃষ্টি হবে না এখানে নিচেরটা? তো সহজ কথা, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে 1 সেকেন্ডে বেশি পরিমাণ তরঙ্গ সৃষ্টি হবে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট ফ্রিকোয়েন্সি তত কি বেশি। এই জন্য তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। আমি জানি স্টুডেন্ট কমে যাচ্ছে ক্লাসে, কিছু করার নাই, আমাকে এই পর্যন্ত পড়াইতে হবে ভাই, নাহলে পরে তোমরা টাইম পাবা না। তাহলে নিউ সমান, আমরা সমান বা চিহ্ন তুলে দিই, আমরা আলোর বেগ সি, কারণ হচ্ছে আমরা একটু আগে শিখেছি সকল দৃশ্য এবং অদৃশ্য আলোক রশ্মিকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকৃত রশ্মি, এবং যে কোনো তড়িৎ চুম্বকীয় বিকৃত রশ্মির বেগ হয় শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। কি ঠিক আছে? যে কোনো দৃশ্য বা অদৃশ্য আলোর উৎপত্তি হয়, আমরা কি বলেছি, তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে, তাই সকল দৃশ্য এবং অদৃশ্য আলোক রশ্মিকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকৃত রশ্মি। আর যে কোনো তড়িৎ চুম্বকীয় বিকৃত রশ্মির বেগ হয় শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। তাহলে এই ভুল যেন কখনোই না হয়, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে সি বাই ল্যামডা, আর তরঙ্গ সংখ্যা সমান হচ্ছে 1 বাই ল্যামডা। এই ভুল যে কি পরিমাণ হয় আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দেখলে বুঝতে পারবা যে এই ভুলটা তোমাদের কি পরিমাণ হয়। দেখো, আমি দেখাচ্ছি ভাই, একটা এমসিকিউ দেখলে তোমরা অবাক হয়ে যাবা। এই যে রাজশাহী ইউনিভার্সিটির এইচ ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির এইচ ইউনিট 15-16 সেশনে দিয়েছে, খেয়াল করো তোমরা, নিশ্চয়ই পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। ওকে, দেখো কি বলেছে এখানে, একটি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1000 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? তাহলে তরঙ্গ সংখ্যা চেয়েছে, তাহলে তরঙ্গ সংখ্যা যেহেতু চেয়েছে তাহলে আমাদের নিউ বার ইজ ইকাল টু 1 বাই ল্যামডা, উত্তর হয়ে যাবে ল্যামডার মান আমার এখানে দেওয়া আছে 1 বাই 1000, যেহেতু ন্যানোমিটারে আমার মান দেওয়া আছে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে মিটারে, তাহলে ন্যানোমিটারকে আমার মিটার বানাইতে হবে 10 টু দি পাওয়ার -9, তাহলে ইজগাল টু কত আসবে 10 টু দি পাওয়ার -6 পার মিটার। অ্যান্সার কিন্তু সি নাম্বারটা হয়ে গেল। এখন যারা ভাববে যে আচ্ছা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত ন্যানোমিটার, তরঙ্গ সংখ্যা কত, আবার আলোর বেগ দেওয়া আছে এখানে, তাহলে মনে হয় এই সূত্র দিয়ে হবে না, তাহলে মনে হয় এই সূত্র দিয়ে হবে, সি বাই ল্যামডা। সি এর মান বসাই দিবে, ল্যামডাও বসাই দিবে, উত্তর এ নাম্বারের সাথে মিলে যাবে। দেখছো কি ভয়ঙ্কর ব্যাপার? আমি কি বুঝাতে যাচ্ছি বুঝতে পেরেছো? তোমাকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা করা হবে, আলোর বেগের কোনো দরকারই তো নাই, আমাকে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তরঙ্গ সংখ্যা বের করতে গেলে কি আলোর বেগের কোনো দরকার আছে? 1 বাই ল্যামডা বসাই দেবে, উত্তর মিলে যাবে। আর যাদের অস্পষ্ট ধারণা থাকবে, যারা তরঙ্গ সংখ্যা জিনিসটাকে আর ফ্রিকোয়েন্সি জিনিসটাকে ভালো করে বুঝবে না,
তারা আলোর বেগ দেখেই ভাববে এই সূত্র দিয়ে বোধহয় করতে হবে, আর এই সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে আবার উত্তরও মিলে যাবে এই নাম্বারের সাথে, ওটা আবার প্রথমে দেওয়া আছে। তোমার দেখো আমি কি বুঝাতে চাচ্ছি, তোমরা কি বুঝতে পেরেছো ভাই? প্লিজ একটু কমেন্টে জানাও। তাই স্পষ্ট ধারণা না থাকলে এই ভুলগুলো কিন্তু সহজেই হয়ে যাবে। তাই ডাটা কি দেওয়া আছে ওইটা তুমি দেখবা না, কি বের করতে বলেছে ওইটা তুমি দেখবা। আমার তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তার মানে 1/λ, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তার মানে c/λ। এরপর দেখো কি কি ডাটা দেওয়া আছে, একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, তাইবা ইসলাম লিখেছো, বুঝতে পেরেছি। অঙ্কুর পাল তো ক্লিয়ার ভাইয়া। তো এই জন্য ভাইয়া তরঙ্গ সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। আমি বিগত বছরগুলোতে বুয়েটে চান্স পেয়েছে এরকম পোলাপানকেও দেখেছি যারা এগুলো ভুলভাল করেছে। তাহলে এই দুটো সূত্র আমি একটু ক্লিয়ার করে আবার লিখলাম। c/λ, এটা নিউটা হলো ফ্রিকোয়েন্সি, মানে বাংলাটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। আর নিউ বার মানে ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা যদি এগুলো ফিজিক্সের জিনিস, তোমরা বললা তাই দেখাচ্ছি, 1/λ। ওকে, তাহলে এই দুটা সূত্র যেন অবশ্যই উল্টাপাল্টা না হয়, এবং আমি তোমাদের দেখালাম এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসবে। এইবার আলো সম্পর্কে, আলো 19বিংশ শতাব্দীর দিকে মানুষের আলো সম্পর্কে ধারণা ছিল কোন একটা উৎস থেকে যখন আলোক রশ্মি নির্গত হয়, তুমি যে রুমে বসে ক্লাস করছো নিশ্চয়ই সেই রুমে টিউব লাইট বা এনার্জি লাইটগুলো লাগানো আছে, সেখান থেকে আলো নির্গত হচ্ছে। তো 19বিংশ শতাব্দীর দিকে মানুষের ধারণা ছিল কোনো উৎস থেকে যখন আলোক রশ্মি নির্গত হবে তারা বোধহয় নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন শব্দ অর্থ বোঝো তো, অনবরত, কন্টিনিউয়াসলি। তো কন্টিনিউয়াস মনে করাটা তো স্বাভাবিক, কারণ আমি তো সব সময় দেখতে পাচ্ছি। তার মতো মনে হবেই যে টিউব লাইট থেকে যখন আলো আসতেছে কন্টিনিউয়াস আসতেছে। 19বিংশ শতাব্দী পর্যন্ত মানুষের কি নয়, এই ধারণাটাই বলবৎ ছিল। 19বিংশ শতাব্দীর শেষ দিকে এসে ম্যাক্স প্ল্যাঙ্ক আলো সম্পর্কে সম্পূর্ণ একটা নতুন থিওরি দিলেন, যেটাকে বলা হয় আলোর কোয়ান্টাম তত্ত্ব। এবং ওনারা বললেন আসলে কোনো উৎস থেকে যখন আলোক রশ্মি নির্গত হয় সেটা নিরবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন, মানে প্যাকেট আকারে, ঝাঁক আকারে, গুচ্ছ আকারে বের হয়। মানে উৎস থেকে কোনাগুলো এক গুচ্ছ বের হলো, তারপর আরেক গুচ্ছ বের হলো, এবং গুচ্ছ গুচ্ছ করে বের হয়। তাহলে তোমাদের মনে হতে পারে গুচ্ছ গুচ্ছ করে বের হলে তো একটু পর অন্ধকার হওয়ার কথা ছিল, কারণ এক ঝাঁক আসবে, তারপর মাঝখানে ব্রেক, আরেক ঝাঁক আসবে, তাহলে এই দুই ঝাঁকের মাঝে তো অন্ধকার হওয়ার কথা ছিল। এই ঝাঁকগুলা কি 2-4 মিনিট পর আসে? তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের সামনে যদি কোনো বস্তুকে নিয়ে আসা হয় এবং তোমার সামনে থেকে সেটা নিয়ে যাওয়া হয় এবং 0.1 সেকেন্ডের মধ্যে সেটা আবার নিয়ে আসা হয়, মাঝখানের অনুপস্থিতি তুমি টের পাবা না। এই জন্য এক ঝাঁক আসার পর আরেক ঝাঁক এত দ্রুত আসে, মানুষ মাঝখানে গ্যাপটা বুঝতে পারে না, জন্যই মনে করতো এরা বোধহয় অনবরত। এরা আসলে অনবরত নয়, এরা বিচ্ছিন্ন, এবং তারা প্যাকেট আকারে বের। এবং একটা প্যাকেটকে এই ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন ফোটন। কি বলেছেন? ফোটন। এবং তারা বলছেন যে নির্গত রশ্মিটা, শক্তিটা তার ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এটা হলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, যে কোনো উৎস থেকে আলোক রশ্মি নির্গত হয় তার যে শক্তি, বিকিরণের শক্তি, সেই শক্তিটা তার ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এখানে E=H নিউ, এইচটাকে বলে আমরা প্ল্যাঙ্ক ধ্রুবক, এর মান হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এটা তো এসআই এককে। এবার সিজিএস এ তো শক্তির একক হচ্ছে আর্গ, এবং 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। তাহলে এত জুল সমান কত হবে? 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড। দুটাই জানতে হবে, কোনটা লাগে কে জানে কি? ঠিক আছে, দুটা মানে মনে রেখো, এটা হলো এসআই একক, এটা হলো সিজিএস একক। তাহলে E=H নিউ মানে কি? c/λ। একটু আগে শিখলাম আমরা, একটু আগে দেখলাম, নিউ সমান c/λ। তার মানে আমাদের যদি কারো তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে, কারণ প্ল্যাঙ্ক ধ্রুবকের তোমাদের জানা আছে, আলোর বেগ তো আমাদের জানা আছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আমরা সহজে শক্তির মানটা বের করে ফেলতে পারবো। আর বুয়েট 6-7 সালে এখান থেকে কোশ্চিন দিয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। আরেকটা জিনিস আমরা জানি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার শক্তির মান কিন্তু কম হবে। ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালে এখান থেকে এমসিকিউ দিয়েছে যে নিচের কোন বিকিরণের শক্তির মান সবচেয়ে বেশি? অপশন ছিল দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ আর অতিবেগুনি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অতিবেগুনি। কারণ মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক বেশি, ফলে শক্তির মান অনেক কম। তাই মেয়েরা রান্না করে যে মাইক্রোওভেন ব্যবহার করো, সেখান থেকে যে রশ্মি বিকৃত হয় তোমাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, শক্তির মান খুবই কম।
রোদে যখন তোমরা যাও সূর্য থেকে দৃশ্যমান, অবলোহিত, আবার অতি বেগুনি সব ধরনের রশ্মি নির্গত হয়, কিন্তু টেলিভিশনে বিজ্ঞাপন দেয় ফেয়ার অ্যান্ড লাভলির, যে ফেয়ার অ্যান্ড লাভলি তোমার ত্বককে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করবে। কেন? দৃশ্যমান, অবলোহিত এগুলো কি নাই? কারণ অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেশি, আর অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, ফলে শক্তির মান বেশি, ওইটা তোমার ত্বকে বেশি ক্ষতি করবে। এই জন্য বলা হয় যে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করবে। এবং অবশ্যই খেয়াল রাখবা, যদি এসে একক অঙ্ক করতে চাও তাহলে শক্তির এককটা আসবে জুলে, প্ল্যাঙ্ক ধ্রুবকের মান বসাবা জুল সেকেন্ডে, আলোর বেগটা বসাবা মিটার পার সেকেন্ডে, আর তরঙ্গ দৈর্ঘ্য বসাবা মিটারে, যদি এসআই একক অঙ্কটা করতে বলে বা করতে চাও। আর যদি সিজিএস এককে করতে চাও তাহলে শক্তিটা আসবে অবশ্যই আর্গে, প্ল্যাঙ্ক ধ্রুবকের মান আসবে আর্ক সেকেন্ডে, আলোর বেগ আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে, আর তরঙ্গ দৈর্ঘ্য আসবে সেন্টিমিটারে। সবসময় মাথায় রাখবা, এগুলো খেয়াল রাখবা। একটা মান যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্সারটা আর মিলবে না। হ্যাঁ, এই জন্য ফ্যান ঘষা এই জন্য বুঝতে পারো না তো, যে ফ্যানগুলো এত দ্রুত পাখাগুলো যায় যে তুমি মাঝখানে অনুপস্থিতি টের পাও না। সবাই ক্লিয়ার কিনা বলো, বলো এইটুকু সবাই ক্লিয়ার কিনা, প্লিজ এইটুকু ক্লিয়ার কিনা বলো তোমরা। আমি বুয়েটের অঙ্কটা তোমাদের দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, অনেকে বিরক্ত হয়ে গেছে, আর দেখাবো না, অসুবিধা নাই। সামনে এগুলো তো আজকে যেটা দেখালাম খুবই তো প্রাথমিক জিনিস ভাই, বুঝছো? এগুলো খুবই প্রাথমিক জিনিস। সামনে ক্লাসে আমরা বোর মডেল শুরু করবো, তো এই বোর মডেল পড়তে গিয়ে যেন কোনো প্রবলেম না হয়, তাই আজকে আমি এগুলো রিহার্সেল করে নিলাম আর কি। এই যে দেখো এই অঙ্কগুলো তোমাদের, এই যে বুয়েট 6-7 দেখছো, একটি ইলেকট্রনিক বাল্ব হলুদ রঙের আলো ছড়ায় যার তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার, নিক্ষিপ্ত ফোটনের শক্তি কত জুল। কি ক্লিয়ার ভাই? এই ধরনের অনেক এমসিকিউ কিন্তু তোমাদের আছে। এই যে দেখো, তোমরা অনেকেই বিরক্ত হয়ে গেছে, তোমাদেরকে মনে হচ্ছে যে কন্টিনিউ ক্লাস নিতে আমার ভালো লাগতেছে, আমিও বিরক্ত হয়ে গেছি, কিন্তু কিছু করার নাই। বেশিরভাগ ভালো কাজগুলি এরকম করতে ভালো লাগে না, কিন্তু তার ফলাফলটা অনেক সুন্দর। আর বেশিরভাগ খারাপ কাজের মধ্যে মজা আছে কিন্তু ফলাফল নাই। কি ঠিক আছে? অতএব মনের বিরুদ্ধে জিহাদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। মন চাইবে না পড়ালেখা করি, কিন্তু পড়ালেখা করতে হবে। ভালো কাজ করতে কারো ভালো লাগে না, আর যারা ধৈর্য ধরে করতে পারে তারাই ফাইনালি ভালো করে। কি তো ঠিক কিনা? এই যে নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি? ঢাকা ইউনিভার্সিটি 10-11। ইনফ্রারেড মানে অবলোহিত, ভিজিবল দৃশ্যমান, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি, মাইক্রোওয়েভ। তাহলে আল্ট্রাভায়োলেটের এই চারটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর শক্তির মানটা হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা পূর্ণিমা, হ্যাঁ আমি জানি ভাই, টানা 1-1.5 ঘন্টা আসলে অনলাইন ক্লাস করা খুব কঠিন। সামনের দিন থেকে আমরা 1.5 ঘন্টা ক্লাস করব না। আচ্ছা, কি লিখছে একজন? হালকা পরিষ্কার হয়েছে, আমার মস্তিষ্কের ময়লা ধুতে আরও সারফেসে লাগবে, ধীরে পড়াইলে ভালো হইতো। এগুলো খুবই প্রাথমিক ভাই, বুঝছো? এগুলো খুবই প্রাথমিক, মূল পড়াতে হবে আগামী দিন থেকে আর কি। তাহলে আগামী দিন থেকে আমরা অবশ্য 1 ঘন্টায় ক্লাস করব। আজকে এগুলো যেহেতু প্রাথমিকটা আমি শেষ করে নিলাম, তাহলে আগামী দিন আমরা বোর পরমাণু মডেল দিয়ে শুরু করবো, এবং অবশ্যই 1 ঘন্টার বেশি ক্লাস আমরা আগামী দিন থেকে আর করবো না। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।